স্যার রেকর্ডিং অন। আচ্ছা, প্রবলেম ডেসক্রিপশনটা কি বুঝতে কারো সমস্যা আছে? যে দুইটা সংখ্যা আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিব, ওই দুটো সংখ্যা যোগ করব এবং হচ্ছে গিয়ে কোন একটা জায়গায় স্টোর করে সেই জায়গাটা সেই ভ্যালুটা হচ্ছে আমরা আবার শো করব। এটা হচ্ছে আমাদের মোটা দাগে প্রবলেম ডেসক্রিপশনটা। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে মানে কিভাবে আমরা জিনিসটাকে ট্যাকল করব সেটার দিকে আসি। এগেইন মানে এইসব প্রবলেমের জন্য আসলে খুব একটা অ্যালগরিদম টাইপ আইডিয়ার প্রয়োজন হয় না। সো আমি হচ্ছে ডিরেক্ট আমাদের আইডিয়াগুলো একটু বলা ট্রাই করি। যেটা হচ্ছে আমাদের সিতে হচ্ছে কিছু জিনিসপত্র আমাদেরকে প্রোভাইড করা হয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল জিনিসটা কি কেউ কি বলতে পারবা? যে ভ্যারিয়েবল বলতে আসলে কি বোঝাচ্ছে? স্যার পরিবর্তন, যেটা চেঞ্জ করা যায় স্যার। আচ্ছা হ্যাঁ, একটা আমাদের ইনপুট নিতে পারবে সেখানে। রাইট। অনেকে ফিজিক্সের আইডিয়া, সি এর আইডিয়া, ম্যাথের আইডিয়া সবগুলো সুন্দর করে বলছো। মানে সবগুলো জিনিস আসলে ঠিকই আছে, যে কোন একটা জিনিস যেটা চেঞ্জ হয় সেই জিনিসটা হচ্ছে আসলে আমাদের স্যার যেটা variable। ইউজার ইনপুট করবে, যেটা ইউজার ইনপুট করবে মানে অ্যাকচুয়ালি হচ্ছে যেটা ইউজার ইনপুট করবে সেটাকে আমরা যে জায়গায় স্টোর করতেছি, মানে স্টোর আইডিয়া হচ্ছে এমন। পয়েন্টটা হচ্ছে এমন যে সিতে হচ্ছে তোমাকে কিছু মেমোরি স্টোরেজ দেওয়া হয়, ঠিক আছে? মেমোরি স্টোরেজ বলতে বুঝাচ্ছি যে তুমি কোনো ইনফরমেশন সেই জায়গার মধ্যে স্টোর করতে পারবা। সো সেই ইনফরমেশন স্টোর করার জন্য যে জিনিসগুলো তোমাকে দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো সিতে তুমি যখনই কোনো একটা মানে যেসব ভ্যারিয়েবল বা যেসব স্টোরেজ তুমি ইউজ করতে চাও, সেটা অবশ্যই তোমাকে তোমার কোডের শুরুতে বলে দিতে হবে। যে কোনো এক্সিকিউটেবল টাইপ তোমার যেসব ইনফরমেশন আছে, যেমন যে প্রিন্টএফ, এটা এক্সিকিউট করে তোমাকে হচ্ছে কোনো একটা কিছু কনসোলে শো করে। তো এরকম যত এক্সিকিউটেবল টাইপ জিনিসপত্র আছে সব কিছুর আগে তোমার যত ভ্যারিয়েবল লাগবে সেই সব জিনিসপত্র তোমাকে ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কথাটা মানে কি? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কথার মানে হচ্ছে যে কোন কোন ভ্যারিয়েবল তোমার লাগবে সেটা কম্পাইলারকে আগেই বলে দেওয়া। তো আমাদের প্রবলেমটা যদি আমরা চিন্তা করি, আমরা বলছিলাম ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিব। তো দুইটা ইনপুটের জন্য আমরা চিন্তা করতেছি যে ওই দুইটা ইনপুটটা আমাকে কোথায় জায়গায় রাখতে হবে যাতে আমি পরবর্তীতে ওই দুইটা জিনিস একসাথে যোগ করতে পারি। তো ওই যে মানে তুমি যদি চিন্তা করো যে তোমাকে আমি যদি দুইটা সংখ্যা বলি এবং ওই দুইটা সংখ্যাকে যোগ করতে বলি, তুমি কি করবা? তুমি আগে দুইটা সংখ্যাকে মনে রাখবা, তারপর ওই দুইটা সংখ্যাকে মনে মনে যোগ করবা এবং থার্ড একটা সংখ্যা আউটপুট হিসেবে তারপর তুমি বলবা যে যোগফল হচ্ছে এত। তো সেম জিনিসটা কম্পাইলারের জন্য সত্য, যে কম্পাইলারকে যখন আমি দুইটা সংখ্যা বলবো সেই দুইটা সংখ্যাকে তার কোনোভাবে মনে রাখতে হবে। তো মনে রাখার জন্যই হচ্ছে তাকে দুইটা ভ্যারিয়েবলের সুযোগ দিয়ে দিতে হবে, সেই ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুগুলো হচ্ছে সে মনে রাখবে। তো ওই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য সিনট্যাক্স হচ্ছে এমন, সিনট্যাক্স গুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, যে তোমরা সিনট্যাক্সটা যদি মনে রাখো বাদ বাকি সব জিনিস হচ্ছে ক্রিয়েটিভিটি থেকে আসবে। তো সিনট্যাক্সটা হচ্ছে কেমন, তুমি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা তার ডাটা টাইপ কি সেটা হচ্ছে আগে বুঝতে হবে। ডাটা টাইপ কি জিনিস? ডাটা টাইপ হচ্ছে মানে এক একটা ভ্যারিয়েবল যদি আমরা চিন্তা করি কি কি টাইপ ভ্যারিয়েবল হইতে পারে। যে ভ্যারিয়েবল হইতে পারে পূর্ণ সংখ্যা, হইতে পারে দশমিক সংখ্যা, আবার এমন হইতে পারে এবিসিডি এরকম ক্যারেক্টার। এই এক একটা জিনিসের উপর বেস করে এক এক টাইপ ডাটা টাইপ হইতে পারে। তো আমরা ডাটা টাইপটা নিয়ে আরেকটু বলবো একটু পরেই, বাট আগে হচ্ছে এই জেনারেল এক্সাম্পলটার জন্য বলি যে আমাদের ওই দুইটা ভ্যারিয়েবল যেটা আমরা বলতেছিলাম, আমাদের এক্সাম্পলের জন্য আমরা চাচ্ছি হচ্ছে পূর্ণ সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট দিতে। তো পূর্ণ সংখ্যা যদি ইনপুট নেই সেটার জন্য ডাটা টাইপ হচ্ছে ইন্ট। ইন্ট হচ্ছে শর্ট ফর্ম ফর ইন্টেজার। সো জিনিসটা হচ্ছে এভাবে লেখে যে তুমি যত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা তাদের ডাটা টাইপ যেটা সেটা লিখতে হবে সবার বামে। এগেন সিনট্যাক্সটা তোমরা 2-3 বার লিখলেই দেখবা এটা মনে থেকে যায়, ঠিক আছে? মানে এটা এমন কোনো মানে কঠিন খুব মানে কঠিনই না অ্যাকচুয়ালি। তো সবার ফার্স্টে হচ্ছে আমার যে ডেটা টাইপ সেটাকে লিখতে হয়, তারপর হচ্ছে তুমি যতগুলা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাও মানে ওই ডাটা টাইপের সেগুলাকে কমা কমা মানে কমা সেপারেটলি লিখবা। যে ইন্ট লেখার পর একটা ছোট স্পেস আছে, মানে একটু জায়গা রাখা লাগবে। তারপরে তুমি হচ্ছে তোমার যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা তুমি লিখবা। তোমার যদি একাধিক ভ্যারিয়েবল থাকে তাহলে সেটাকে কমা দিয়ে আরো ভ্যারিয়েবল লিখতে পারো, মানে কমা সেপারেট করে যত ভ্যারিয়েবল তোমার এই ইন্ট ডাটা টাইপের লাগবে সবগুলো লিখতে পারো। তুমি যদি চাও কমা সেপারেট না করে একাধিক লাইনও লিখতে পারো, যেটা যেমন দেখো আমাদের ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, ইন্টিজার 1, ইন্টিজার 2 আর সাম, এই তিনটা ভ্যারিয়েবল। সো এই তিনটা ভ্যারিয়েবলকে আমি চাইলে যেহেতু তিনটাই ইন্ট ডাটা টাইপের, আমি চাইলেই পাশাপাশি কমা সেপারেট করে লিখতে পারতাম। বাট তুমি চাইলে কমা সেপারেট না করে একাধিক লাইনও লিখতে পারো। তো একাধিক লাইন লেখার জন্য আবার তোমাকে হচ্ছে এই যে ডাটা টাইপ যেটা সেটা বলে দিতে হবে, তারপর আবার যে ভ্যারিয়েবলটা তুমি চাচ্ছ সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এখানে বলে দিতে হবে। তো এই স্টাইলে হচ্ছে কেউ কিছু বলবা? স্যার সামটাও কি স্যার কমা দিয়ে দেওয়া যাবে এক লাইনেই?
হ্যাঁ যাবে, মানে আমি জাস্ট এটা দেখানোর জন্য আসলে এভাবে লিখছিলাম। যেমন আমি যদি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিই, এগেইন কমেন্ট আউট করা মানে হচ্ছে এই লাইনটাকে কম্পাইলার তাকাবে এখানে কি আছে। এখানে যদি আমি সাম লিখতে চাই, সিস্টেমটা কি ছিল, কমা দিয়ে এই সাম কথাটা লেখা। এখানে দেখো আমি একটা ছোট স্পেস দিছি, এই স্পেসটা হচ্ছে জাস্ট পড়ার সুবিধার জন্য। তুমি যদি জি স্পেস স্যার। না দাও তাও হয়, বাট এই জায়গাটা স্পেস দিতেই হবে। ডাটা টাইপের সঙ্গে ভ্যারিয়েবলটার মধ্যে একটা ছোট জায়গা রাখতেই হবে। আর এইখানে পরে তুমি মানে এই ছোট জায়গা তুমি একটা স্পেস বা 10টা স্পেস দাও কোনো সমস্যা নাই, বা জায়গা রাখতে হবে। পরের কোনটায় তুমি জায়গা না রাখলেও কোনো সমস্যা নাই, রাখলেও সমস্যা নাই, কিন্তু রাখাটা হয় যাতে পড়তে সুন্দর লাগে সেজন্য। ঠিক আছে? যদি আমরা এরকম করে দিতাম যে মনে করো এরকম একটা, এরকম একটা, তোমার নিজের কাছেই লাগতো যে খাইছে এগুলো কি হইতেছে, মানে এত দূরে দূরে দেখতেও বাজে লাগে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমরা জাস্ট মানে একটা কনভেনশন টাইপ বলতে পারো যে ছোট একটা জাস্ট স্পেস পরিমাণ জায়গা এখানে রাখা হয়। ঠিক আছে? তো চাইলে এক লাইনও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, চাইলে একাধিক লাইনও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে বাম পাশে যেই ডাটা টাইপ সেই জিনিসটা লেখা, ডান পাশে তুমি যে ভ্যারিয়েবল গুলা ইউজ করবা তাদের নামটা লেখা। এগেইন তুমি নাম যা ইচ্ছা তাই দিতে পারো, বাট এখানে একটু রেস্ট্রিকশন আছে, এটা হচ্ছে আমরা একটু পরে স্লাইডে ব্যাক করলে সেটার মধ্যে হচ্ছে লিখতে পারবো। তো সবার ফার্স্টে হচ্ছে আমাদের এই যে কোন কোন ভ্যারিয়েবল লাগবে সেটা ডিক্লেয়ার করা। এই পার্টটুকু কি সবাই বুঝতে পারছি, যে মানে ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করার সিনট্যাক্স বা কিভাবে কি করতেছি? নাইস। জি বোঝা গেছে স্যার। ওকে নাইস। এরপরে হচ্ছে এগেইন ব্ল্যাঙ্ক লাইন, এগুলো বুঝতেছো যে আমরা যে প্রি প্রসেসর ছিল সেই জিনিসটা হচ্ছে এইসব ব্ল্যাঙ্ক লাইনকে সে নাই করে দিবে, মানে ব্ল্যাঙ্কের দেওয়া যে কথা না দেওয়া সেম কথা। এরপর হচ্ছে আমাদের একটা প্রিন্টএফ স্টেটমেন্ট। এই প্রিন্টএফ স্টেটমেন্ট কি করতেছে, এখানে একটা লেখা লিখছে যে এন্টার ফার্স্ট ইন্টিজার। বুঝতেছই এই লেখাটা কি হবে, কনসোলের মধ্যে প্রিন্ট করবে। আমাদের কম্পাইলার যেই কোডই দেখবে সেই কোডটার রেসপেক্টে কোনো একটা কিছু এক্সিকিউট করবে। প্রিন্টএফ কথাটার কাজ হচ্ছে কনসোলের মধ্যে এই ডাবল কোটের মধ্যে যেটা লেখা থাকবে সেই লেখাটাকে প্রিন্ট করা। সো এন্টার ফার্স্ট ইন্টিজার এই কথাটা হচ্ছে, আমি এখনো রান করতেছি না, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে মানে আগে একটু ডেসক্রাইব করি যে এই লেখাটা বুঝতেছো কনসোলের মধ্যে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এখানে দেখো ডাবল কোটের পর, সরি কি বলে না, কোলনের পর আমি হচ্ছে একটা স্পেস রাখছি। তো এই কোলনের পর সেখানে সেখানে কি থাকবে, একটা ছোট স্পেস পরিমাণ জায়গাও সে হচ্ছে প্রিন্ট করে রাখবে। এরপরে যে কোডটা, এটা হচ্ছে আমাদের জন্য একটু নতুন, সেটা হচ্ছে স্ক্যানআপ। স্ক্যানআপ কোডটার কাজ হচ্ছে, প্রিন্টএফ এর কাজ ছিল কনসোলের মধ্যে আউটপুট দেওয়া, স্ক্যানআপ এর কাজ হচ্ছে কনসোল থেকে ইনপুট নেওয়া। সো তুমি যদি ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিতে চাও, তার মানে কি ইউজারকে কোনো একটা কিছু লিখতে হবে, সেই লেখাটাকে তোমার কোডে নিয়ে আসতে হবে। সো ওই লেখাটাকে কোডে নিয়ে আসার জন্য, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের জন্য এই মানে কোড সেগমেন্টটা আছে, সেটাই হচ্ছে স্ক্যানআপ। এই প্রিন্টএফ স্ক্যানআপ দুইটাই হচ্ছে stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই জায়গার মধ্যে লেখা আছে। তো যাই হোক, এই স্ক্যানআপ কোডটা যখন সে দেখবে, মানে স্ক্যানআপ এর সিনট্যাক্সটা হচ্ছে এমন, এগেইন স্ক্যানআপ এর পর হচ্ছে তোমার দুইটা প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট থাকে, ডাবল কোটের মধ্যে একটা ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়। ফরম্যাট স্পেসিফায়ার কথাটা মানে কি, ফরম্যাট স্পেসিফায়ার মানে হচ্ছে তুমি কোন টাইপ ভ্যালু, সরি, ইউজার যে তোমাকে মনে করো, ইউজার যে এখানে লিখতেছে সে কি লিখতে পারে, সে চাইলে 1 2 3 4 লিখতে পারে, চাইলে তার নামও লিখতে পারে। মানে পয়েন্টটা হচ্ছে সে ক্যারেক্টার লিখতে পারে, ইন্টিজার লিখতে পারে, আবার কোনো দশমিক সংখ্যাও লিখতে পারে, যা ইচ্ছা তাই লিখতে পারে। কিন্তু তোমাকে তো কম্পাইলারকে আগেই বলে দিতে হবে যে ইউজার যেটা লিখতেছে সেটা আসলে কোন ডাটা টাইপের। কম্পাইলার যদি আগে থেকে না বুঝতে পারে তাহলে সেই জিনিসটাকে সে ঠিকমতো প্রসেস করতে পারবে না। তো সে যাতে ঠিকভাবে প্রসেস করতে পারে, ইউজার যে লেখাটা লিখছে আসলে এই জিনিসটা হচ্ছে এমন, এটা আগে থেকে বলে দেওয়া, সেই জিনিসটার জন্যই স্ক্যানএফের মধ্যে কিছু একটা দেওয়া লাগে, যাতে হচ্ছে সে প্রসেস করতে পারে যে ইউজার যে জিনিসটা লিখছে সেটা আসলে এই ডাটা টাইপের। সে কিছু একটাই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। সো স্ক্যানএফ এর মধ্যে তুমি যখন এই %d লিখতেছো, আমাদের কম্পাইলার তখন অটোমেটিক্যালি বুঝতে পারবে যে ইউজার যে লেখাটা লিখতেছে সেটা নিশ্চয়ই আসলে একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমি ওই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা প্রসেস করার জন্য যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটাকে ফলো করি। তো পূর্ণ সংখ্যার জন্য যে সিস্টেমটাকে মনে করো যে সংখ্যাটা লিখছে সেই সংখ্যাটা সে ঠিক মতো রিড করলো, যে তুমি লিখছো 15, এই 15 সংখ্যাটা সে ঠিক মতো রিড করতে পারছে। কথা হচ্ছে পূর্ণ সংখ্যাটা সে ঠিক মতো রিড করলো, এখন রিড করে আমরা কি বলতেছিলাম, তাকে কোনোভাবে মনে রাখা লাগবে। সে মনে রাখানোর জন্য আমরা হচ্ছে একটা মানে 3টা ভ্যারিয়েবলও দিছিলাম। তো ফার্স্ট যে নাম্বারটা আমি ইনপুট দিব সেটা মনে রাখার জন্য আমার হচ্ছে ইন্টিজার 1। এই সংখ্যাটার মানে এই ভ্যারিয়েবলের মধ্যে তাহলে আমাকে ভ্যালুটা সামহাউ স্টোর করতে হবে, যাতে সে পরবর্তীতে এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে সে রেফার করতে পারে যে এইখানের মধ্যে এই ভ্যালু আছে, এমন কিছু। সো এই যে বলতেছি ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করতে হবে,
এটার জন্য সিস্টেমটা হচ্ছে এমন, এই ইন্টিজার 1 তুমি মানে কমা সেপারেট করে বলে দিবা, অ্যাজ ওয়েল অ্যাজ তার আগে হচ্ছে একটা এম্পারসেন্ট সাইন ইউজ করতে হয়। এটা হচ্ছে আমাদের এন সাইন, যেটাকে বলা হয় এম্পারসেন্ট। এগেন এগুলো স্লাইডে লেখা আছে, আমি জাস্ট মানে আইডিয়াগুলো ক্লিয়ার করা ট্রাই করি। তো পয়েন্টটা হচ্ছে এমন, তুমি যদি শুধু ভ্যারিয়েবল লেখো তাহলে আসলে জিনিসটাকে বোঝায় ভ্যালু। আর কোন ভ্যারিয়েবলের আগে তুমি যদি এম্পারসেন্ট সাইন দাও তাহলে আসলে বোঝায় তার মেমোরি কোন জায়গাটায় আছে, মানে মেমোরি লোকেশনটা। তো জিনিসটা হচ্ছে এমন, তুমি যদি এম্পারসেন্ট ইন্টিজার 1 লেখো, কম্পাইলার করে কি, ইউজার যে ইনপুটটা দিচ্ছে, যেটা আমি বলেছিলাম 15, এই 15টা যে এই ভ্যারিয়েবলের যে লোকেশনটা আছে, মানে মেমোরির মধ্যে যে লোকেশনটা আছে সেই লোকেশনের মধ্যে হচ্ছে স্টোর করে দেয়। ঠিক আছে? সো তোমার যে 15 ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে যে এই লাইনটার মাধ্যমে ইন্টিজার 1 যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিবে। এখানের মধ্যে বেশ কিছু একটু নতুন ইনফরমেশন আসছে, যে বলতেছিলাম মেমোরি টাইপ একটা কথা ইউজ করলাম। তো মেমোরি জিনিসটা কি, কেউ কি বলতে পারবা? মানে মেমোরি আসলে কোন মেমোরি? একটু ট্রিকি কোশ্চেন, বাট কেউ কি বলতে পারবা? স্যার আস্কি কোডে যেই বিট হিসাবে মানে 8 বিটের ক্যারেক্টার হিসেবে সেভ করে রাখে সেটা। না, আজকে করতে হচ্ছে তোমার এনকোডিং এর জন্য, যে কোনো একটা ভ্যারিয়েবল কি বলে না, কোনো একটা ক্যারেক্টার পেলে সেই ক্যারেক্টারটাকে সে কোন ভ্যালুতে এনকোড করবে সেটা বলে হচ্ছে আস্কি কোড। আমি জিজ্ঞাসা করতেছি, এই যে আমি বলতেছি যে তুমি যখন ইউজার কাছ থেকে ইনপুট দাও সেটা সে মেমোরিতে, মানে ইন্টিজার 1 এর জন্য যে মেমোরি আছে সেই মেমোরিতে স্টোর করে। মানে মেমোরিটা কি, তোমার পিসি যে আছে সেই পিসির কোন একটা মেমোরি। এই মেমোরিটা কোন মেমোরি, এটা কি বলতে পারবা? স্যার র্যাম। নাইস। কেউ কেউ আসলে ভাবতে পারো জিনিসটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, মানে হার্ড ডিস্ক না, জিনিসটা হচ্ছে আমাদের যে মানে অনেকের 4 জিবি 8 জিবি 16 জিবি, মানে অনেক ফুল পিস হলে 16 জিবি। সো এরকম যে র্যামটা আছে সেই র্যামের মধ্যে একটা মানে কিছু লোকেশন হচ্ছে আমাদেরকে কম্পাইলার দিয়ে দেয়। তো ওই র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেটাকে আমরা কি মানে সবসময় রেফার করবো মেমোরি দিয়ে। সো সেই মেমোরির মধ্যে কোন একটা লোকেশন তোমার কম্পাইলার হচ্ছে তোমাকে দিয়ে দেয় এই ভ্যারিয়েবল গুলোর জন্য, সেই লোকেশনে ভ্যালুটা স্টোর করার কাজটা করে হচ্ছে স্ক্যান। সো স্ক্যানএফ দিয়ে আমরা কিভাবে ইনপুট নিচ্ছি এবং ভ্যারিয়েবলের ভ্যালু স্টোর করতেছে, এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন আছে? আমরা কোডটা রান করব, জিনিসটা তখন আর একটু ক্লিয়ার হবে। আমি জাস্ট একটু ডেসক্রাইব করে যাই। আই হোপ মোটামুটি বুঝতে পারছো। আমরা কোডটা রান করলে আবার কোশ্চেন করার স্কোপ দিব। সো আমি একটু সামনে আগাই। সো বুঝতেই পারতেছো এই কোডটার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেওয়া। আমি একটু কোডটা রান করি, তাহলে মনে হয় আর একটু ক্লিয়ার হবে। যেমন এখন যদি আমি এই কোডটা একটু রান করি, বিল্ড এন্ড রান একবারে দিলাম, এখানে দেখো এন্টার ফার্স্ট ইন্টিজার, এই যে এই লাইনটা প্রিন্ট হয়েছে। এই লাইনটা প্রিন্ট হয়ে যে কোলনের পরে একটা স্পেস ছিল, এই দেখো একটা স্পেস পরিমাণ জায়গা আছে এবং এখানে ব্লিঙ্ক করতেছে। ব্লিঙ্ক করার কথা মানে কি, এই জায়গায় সে এক্সপেক্ট করতেছে ইউজার কোন একটা ইনপুট দিবে। কেন এক্সপেক্ট করতেছে? কারণ সে এই যে স্ক্যানএফ কথাটার মধ্যে সে রিচ করছে। কম্পাইলার যখন স্ক্যানএফ দেখছে সে অটোমেটিক বুঝছে তুমি আসলে ইউজার থেকে কোন একটা ইনপুট নিতে চাও। এরপর যেটা হবে, এখন তুমি যাই লেখো না কেন সে সেটাকে হচ্ছে একটা ইন্টিজারের মতো করে প্রসেস করা ট্রাই করবে। কেন ইন্টিজারের মতো প্রসেস করা ট্রাই করবে? কারণ তুমি এখানে ফরম্যাট স্পেসিফায়ারে %d লিখছো। সেটাকে সে ইন্টিজারের মতো প্রসেস করবে এবং প্রসেস করে ওই ভ্যালুটাকে সে ইন্টিজার 1 এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে। কেন এখানে করতেছে? কারণ তুমি এই যে এটার পরে এম্পারসেন্ট ইন্টিজার 1 যখন লিখছো সে অটোমেটিক্যালি বুঝতেছে তুমি এই ভ্যালুটা ইন্টিজার 1 এ স্টোর করতে চাও। একটু সিনট্যাক্সটা খেয়াল করো, এখানে হচ্ছে ডাবল কোটের পর একটা কমা আছে, কমার পরে হচ্ছে এম্পারসেন্ট ইন্টিজার 1 এভাবে লেখা হচ্ছে। ঠিক আছে? সো আমি যদি এখানে লিখি, এখানে ফার্স্ট ইন্টিজার ইনপুট দিতে বলছে, মনে করো আমি এখানে ইনপুট দিলাম 10। এখন এই ইনপুট দেওয়ার পর মানে ভ্যালুটা লেখার পরে আমরা হচ্ছে এন্টার প্রেস করি। তো আমি এখানে এন্টার প্রেস করলাম। তো এখানে এই 10টা তাইলে অটোমেটিক্যালি ইন্টিজার 1 এই ভ্যারিয়েবলে স্টোর হয়ে গেছে। এরপর আবার একটা লেখা আসছে এন্টার সেকেন্ড ইন্টিজার, এটা কোথা থেকে আসলো? এই স্ক্যানএফ এর ইমিডিয়েট পরের লাইনটা দেখো, এন্টার সেকেন্ড ইন্টিজার। এই প্রিন্টএফটা কিন্তু দেখো শেষ হয়েছে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে। ব্যাকস্ল্যাশ n শেষ হওয়া মানে কি, সেটা হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করবে। এই জন্য এই এন্টার সেকেন্ড ইন্টিজার এখানের পর এই জায়গাতে ওয়েট না করে সে অটোমেটিক চলে গেছে পরের লাইনের শুরুতে। পরের লাইনের শুরুতের মধ্যে সে আবার এক্সপেক্ট করতেছে ইউজার তাকে কোনো একটা ইনপুট দিবে। সো ইউজারের ইনপুটটা আমরা কিভাবে নিচ্ছি, এগেইন আমরা বলে দেই যে এই ইনপুটটা হচ্ছে একটা কিওয়ার্ডের নাম ইন্টিজার। সো %d দিয়ে সেটা বোঝাচ্ছে। সো আমি যদি এখন আবার একটা ইনপুট লিখি, সে 15 লিখলাম, এখন আমি যদি এন্টার প্রেস করি এই 15 ভ্যালুটা কই চলে যাবে? ইন্টিজার 2 এই ভ্যারিয়েবলের মধ্যে। এই আমি যদি এখন 15 প্রেস করি ঝুম করে প্রিন্টএফটা হয়ে যাবে, বাট আমি একটু ভেঙে ভেঙে বলি যে আমি এখন 15 পরে একটা এন্টার প্রেস করলাম। আচ্ছা এখন এগুলা কিভাবে কি হইলো? যখন আমরা এই 15 ভ্যালুটা দিলাম
একটা মিনিট। যখন আমরা এই 15 ভ্যালুটা লিখে এন্টার প্রেস করলাম, 15 ভ্যালুটা স্টোর হয়েছে ইন্টিজার 2 এ। এরপর একটা ব্ল্যাঙ্ক লাইন আছে, এই ব্ল্যাঙ্ক লাইনটা হচ্ছে প্রি প্রসেসর আগে নাই করে দিয়েছে, সো ব্ল্যাঙ্ক লাইন দেওয়া না দেওয়া সেম কথা। তারপর হচ্ছে আমরা যে অপারেশনটা বলতেছিলাম, ওই যে বলতেছিলাম যে দুইটা সংখ্যাকে যোগ করে আমরা থার্ড একটা ভ্যারিয়েবল স্টোর করতে চাই, সেই অপারেশনের কাজটা হচ্ছে এই 13 নাম্বার লাইনটার মধ্যে। অপারেশন কাজটা কিভাবে হয়েছে এখানে একটু দেখো যে জিনিসটা হচ্ছে এই সাইনটা, এই ইকুয়াল সাইনটা, এটা মানে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপারেটর যেটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে। সো ম্যাথের রেসপেক্টে আমরা ইকুয়াল টু দিয়ে বুঝি হচ্ছে দুইটা ভ্যালু যদি সমান হয়, মানে সেটাকে আমরা বুঝাইছি ইকুয়াল টু দিয়ে, যে 10 ইকুয়াল টু 10 এমন কিছু একটা বলার জন্য বলা। সি এর জন্য মানে প্রোগ্রামিং এর জন্য আমরা আসলে অ্যাসাইনমেন্টটা কিভাবে ইউজ করি, ডান পাশে যত ভ্যালু থাকবে সে সব কিছু, ডান পাশে যত কিছু থাকবে সব কিছুকে সে আগে প্রসেস করবে, প্রসেস করে সে আলটিমেটলি একটা সিঙ্গেল ভ্যালুতে আনবে, সেই সিঙ্গেল ভ্যালুটা বাম পাশে যেই ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবল স্টোর করবে। অ্যাসাইনমেন্ট অপারেশনের কাজ কি, ডান পাশে যত কিছু থাকবে সব কিছুকে সে আগে প্রসেস করবে, প্রসেস করে কোন একটা সিঙ্গেল ভ্যালুতে আনবে, সেই সিঙ্গেল ভ্যালুটা বাম পাশে যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলের মধ্যে সে স্টোর করে ফেলবে। সো আমরা যদি এই কোডটার দিকে তাকাই, এই কোডটার মধ্যে ডান পাশে ভ্যারিয়েবল কি কি আছে, ইন্টিজার 1 আর ইন্টিজার 2। সো আমাদের ডান পাশে ভ্যারিয়েবল ইন্টিজার 1, আমাদের মেমোরির মধ্যে আমরা কি বলছিলাম যে এই ভ্যারিয়েবল গুলোর জন্য আমাদের কম্পাইলার কিছু মেমোরি আমাকে দিয়ে দেয়। সো এই কম্পাইলার করবে কি, ইন্টিজার 1 এর জন্য যে মেমোরি আছে সেই মেমোরির দিকে তাকাবে, সেই মেমোরির মধ্যে কোন ভ্যালুটা আছে, এই যে আমরা যখন 10 লিখছিলাম এই 10 ভ্যালুটা ইন্টিজার 1 এ স্টোর হয়ে গেছিল। সো এই 10টা এখানে তাহলে সে বুঝতেছে ইন্টিজার 1 এর ভ্যালু হচ্ছে 10, সো এই 10টা সে এখানে বসাইলো। এরপর সে দেখতেছে একটা প্লাস অপারেটর, প্লাস অপারেটর মানে বুঝতে সে যোগ করতে হবে, তার মানে ডান পাশে কোন ভ্যালু আছে সেটাও দেখবে, এই দুটা ভ্যালু হচ্ছে সে যোগ করবে। তো ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার 2, ইন্টিজার 2 এর জন্য সে দেখবে কোন ভ্যালু আছে, তো সে আবার মেমোরির দিকে তাকাবে, তাকায় দেখতে পাবে ভ্যালুটা হচ্ছে 15। সো এখানে সে তখন 15 বসাবে। সো আমার যেহেতু এখানেই সেমিকোলন হয়ে গেছে, তার মানে আর কোনো কিছু প্রসেস করতে হবে না, তাহলে সে কি করবে, এই 10 আর 15 এই দুটা ভ্যালু তখন সে হচ্ছে যোগ করবে। আমরা কি বলতেছিলাম, ডান পাশে যত কিছু আছে সব কিছু সে প্রসেস করবে, প্রসেস করে দেন বাম পাশে ভ্যারিয়েবল স্টোর করবে। তো 10 আর 15 এই দুটো যদি আমরা যোগ করি, যোগফল হচ্ছে কত, 25। এই 25 ভ্যালুটা সে বাম পাশে যে সাম নামে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবল স্টোর করবে। আর এটা স্টোর করতেছে কিভাবে, ওই যে সাম নামে আমরা যখন উপরে ডিক্লেয়ার করে দিছিলাম তখন তার জন্য কোনো একটা মেমোরি আমাদের কম্পাইলার আমাদেরকে দিয়ে দিছিল। তো এই যোগফলটা তখন সেই মেমোরির মধ্যে আমাদের কম্পাইলারটা অটোমেটিক্যালি স্টোর বা কপি করে রেখে দিবে। তো এই ভ্যালুটা যখন সামের মধ্যে স্টোর করা হয়ে গেল, তার মানে 13 নাম্বার লাইন শেষে এই তিনটা ভ্যারিয়েবল কোনটার মধ্যে কোন ভ্যালু আছে, ইন্টিজার 1 এ আছে 10, ইন্টিজার 2 এ আছে 15 আর সামের মধ্যে আছে হচ্ছে 25। এটা হচ্ছে 13 নাম্বার লাইন যখন এক্সিকিউশন শেষ হয়ে গেল তারপরের অবস্থা। ইমিডিয়েট পরের লাইন অর্থাৎ 14 নাম্বার লাইন, এই লাইনটা যদি আমরা একটু দেখি, এই লাইনটার মধ্যে আমি আসলে একটু শর্ট হ্যান্ড ইউজ করে ফেলছি, আমি আগে একটু ভেঙে করি তারপর মনে হয় সুবিধা হবে। আচ্ছা করছি, যখন করছি জিনিসটা হচ্ছে এগেইন ফরম্যাট স্পেসিফায়ারের কাজটা কি ছিল, কম্পাইলারকে বলে দেওয়া যে হচ্ছে আমি কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করতে চাই স্ক্যানএফ এর জন্য, আর প্রিন্টএফ এর জন্য হচ্ছে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাই। তো তুমি যখন %d লিখতেছো, কম্পাইলার অটোমেটিক্যালি বুঝতেছে তুমি আসলে এই লেখাটাকে প্রিন্ট করতে চাচ্ছ না। প্রিন্টএফ এমনিতে কি করতো, যেই লেখাটা আসে সেই লেখাটাই প্রিন্ট করতো, কিন্তু যখন তুমি %d লিখতেছো কম্পাইলার আসলে বুঝতেছে তুমি আসলে আরো একটু মানে ওই লেখাটা শো করতে যাচ্ছ না, অন্য কিছু একটা শো করতে যাচ্ছ। আমার মনে হয় এটা যদি আমরা একটু ভেঙে করি তাহলে একটু বোঝা সুবিধা, একটু বেশি শর্ট হয়ে গেছে। আচ্ছা এই লাইনটা আমি একটু এক্সিকিউট করি তারপর আবার বলতেছি। এখানে দিলাম 10, এখানে দিলাম 15। আচ্ছা সো এই কোডটা যদি আবার একটু দেখি, মানে 13 নাম্বার লাইন পর্যন্ত একটু আগে যা ছিল হুবহু তাই, সামের মধ্যে 25, ইন্টিজার 1 এ 10, ইন্টিজার 2 এ 15। পরের লাইনটা দেখো লিখছে কি, সামেশন ইজ %d, অর্থাৎ কি বলতেছে, তুমি বুঝতেছো যখন সে কোন একটা ক্যারেক্টার দেখতেছে হুবহু সেই ক্যারেক্টারটাকে সে প্রিন্ট করে দেয়, প্রিন্টএফ এর কাজই ছিল এটা। তো সে যখন এস ইউ এম এম এ টি আই এই লেখাগুলো দেখছে হুবহু সেই লেখাগুলো সে প্রিন্ট করে দিচ্ছে।
দেখতে দেখতে সে যখন এই পার্সেন্ট ডি এই জিনিসটার মধ্যে আসলো, এই জিনিসটা আগে থেকে কম্পাইলার বলে দেওয়া আছে, তুমি যদি পার্সেন্ট ডি দেখো মানে অ্যাকচুয়ালি ওই যে ব্যাকস্ল্যাশের মতো পার্সেন্ট যদি দেখো, সবার পাশে পার্সেন্ট লেখাটা প্রিন্ট করো না, রাদার পার্সেন্ট ডি এই লেখাটা প্রিন্ট করার জন্য, সরি পার্সেন্টেজে পার্সেন্ট প্রিন্ট করো না, রাদার পার্সেন্ট এবং তারপরের ক্যারেক্টারটা কি দুইটা মিলায়ে কোনো মেক সেন্স করা যায় কিনা সেটা ট্রাই করো। তো সে যখন এই পার্সেন্ট ডি কথাটা দেখবে, সে তখন করবে কি, সে বুঝতেছে যে আমাকে আসলে পার্সেন্ট ডি প্রিন্ট করতে হবে না, বরং এটা আসলে বোঝাচ্ছে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে হবে। কোন ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে হবে সেটা আসলে এই ডাবল কোটের পর কমা সেপারেট করে বলে দেওয়া হয়। তো জিনিসটা হচ্ছে এমন, যখন সে ফার্স্ট পার্সেন্ট ডি দেখবে, সে দেখবে ডাবল কোটের পর কোন ভ্যারিয়েবলটা বলে দেওয়া আছে। তো সিনট্যাক্সটা হচ্ছে ডাবল কোটের পর কমা দিয়ে একটা পর একটা ভ্যারিয়েবল লিখতে হয় যদি একাধিক ভ্যারিয়েবল থাকে, ঠিক আছে। তো যেহেতু আমাদের একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, তো সেখানে কমার পর আমরা যে ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাই অর্থাৎ সাম, সেই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম, সেই ভ্যারিয়েবলটা লিখে দিলাম। সো কম্পাইলার কি করবে, সামেশন ইজ হুবহু যা আছে তাই প্রিন্ট করলো, আর যখন পার্সেন্ট ডি দেখলো সে দেখবে সামের মধ্যে কোন ভ্যালুটা স্টোর করা আছে। সামের মধ্যে স্টোর করা ছিল 25, তো সেই 25টা সেই পার্সেন্ট ডি এর মধ্যে এখানে বসায় দিচ্ছে। সো আলটিমেটলি আমার পুরো প্রিন্টারটা হচ্ছে সামেশন ইজ 25 এই লাইনটা। এই জায়গাটার মধ্যে একটু হজবরল হয়ে গেছিল, বাট কারো কোনো কোশ্চেন বা বুঝতে কনফিউশন থাকলে বলতে পারো। স্যার স্ল্যাশ এনটা দিয়ে কি বুঝাইছি একটু আচ্ছা, আরেকবার। ব্যাকস্ল্যাশ এনটা আসলে এই জায়গার জন্য কোনো কাজই নাই, এটা আসলে একটা নিউ লাইন প্রিন্ট করে। তো একটু যদি দেখো, সরি একটু যদি দেখো এখানে পরে আমাদের প্রসেস রিটার্ন 0 এটা একদম গায়ে সেটা লাগায় আসে নাই, এটা হচ্ছে একটু জায়গা রেখে তারপর প্রিন্ট করছে। তো এই জিনিসটা হয়েছে আসলে ওই যে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার ফলে লাস্টে একটা নিউ লাইন প্রিন্ট হয়েছে। তো নিউ লাইনের পর যেহেতু আর কোনো কিছু নাই, সেজন্য এর ইমিডিয়েট পর থেকে প্রসেস রিটার্ন 0 এই কথাটা আসছে, মানে ব্যাকস্ল্যাশ এনটা এই জায়গার মধ্যে কোনো কাজ নেই। তুমি কি এই জায়গা থেকে কোশ্চেন করছো? জি স্যার, উপরে স্যার ও কাজটা আচ্ছা আচ্ছা, নরমালি। হ্যাঁ বুঝতে পারছি। সো জিনিসটা হচ্ছে মানে আমি এখানে দেখাতে যাচ্ছি যে প্রিন্টএফ এ তুমি যা করবা স্ক্যানএফ এর ইনপুটটা তার করেসপন্ডিংলি হয়। কথাটা মানে কি, তুমি যখন এন্টার ফার্স্ট ইন্টিজার লিখে কোলনের পরে কোনো জায়গা রাখো নাই, সরি একটা স্পেস রাখছো, তো এই স্পেসটাই প্রিন্ট করছে এবং তোমার স্ক্যানএফটা এই জায়গাতেই ওয়েট করতেছিল যে তুমি এখন ইনপুট দিলে এখানে ইউজার থেকে ইনপুট দিবে। সো এর ফলে আমরা যখন 10 লিখছি এই জায়গাতেই 10 লেখা হয়েছে এবং তার করেসপন্ডিং ইন্টিজার মানে ভ্যালু স্টোর হয়েছে। তো সেকেন্ড প্রিন্টএফটা যেখানে লেখা হয়েছে এন্টার সেকেন্ড ইন্টিজার, এই লাইনটা আমরা একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি। তার ফলে কি হয়েছে, মানে প্রিন্টএফটা প্রিন্টএফের কাজ করতেছে, তুমি নিচে কি করছো এটার দিকে তাকাবে না। তো ব্যাকস্ল্যাশ এন থাকা মানে অটোমেটিক্যালি সে এই জায়গায় ওয়েট করবে না, এখন সে অটোমেটিক ওয়েট করতেছে এই জায়গায় মানে পরের লাইনের শুরুতে। কিন্তু পরের লাইনের শুরুতে সে ওয়েট করে আবার প্রিন্টএফ পাচ্ছে না, রাদার সে একটা দেখতেছে কোন কোড, স্ক্যানএফ এর কোড। সো স্ক্যানএফ এর কোডের মানে কি, এই জায়গায় সে ইউজার কাছে কোন একটা ইনপুট দিবে। সো তুমি ইউজার কাছ থেকে ইনপুটটা তুমি যে একটা লেখা দিচ্ছ তার ডানে নিবা নাকি তার পরের লাইনে নিবা, এই জিনিসটা তুমি যদি করতে চাও মানে কন্ট্রোল করতে চাও, সেটার জন্য তুমি আইদার এখানে একটা স্পেস দিতে পারো অথবা লাস্টে একটা নিউ লাইন দিতে পারো। এইটার রেসপেক্টে আসলে এই দুইটা টাইপিং দেখা হয়েছে। জি স্যার। ওকে, আর কারো কোনো পার্টে কনফিউশন বা কোশ্চেন? যে কোনো সিলি কোশ্চেন হলেও সমস্যা নাই, মানে যাই ইচ্ছা করতে পারো। স্যার প্রিন্টএফ দুইটা লাইন পর পর লিখলে কি সমস্যা হতো? কোনটার কথা বলতেছে একটু আবার বলবা, মানে কোন প্রিন্টএফটা? এখানে তিনটা প্রিন্টএফ আছে। স্যার এইটা 10 নাম্বার লাইন দুইটা যদি এইটা 9 এ লিখতাম তাহলে কি হতো? আচ্ছা, তুমি যদি এইটা 10টা আর এইটা 9 লিখতা, তুমি একটু দেখো তাইলে। আমি কোডটা কেটে দিলাম, মনে করো এটা আমি কন্ট্রোল এক্স দিলাম, এই জায়গায় লিখলাম, এখানে এটা কেটে দিল যে না। আচ্ছা দেখো তাইলে কি হবে, এন্টার ফার্স্ট ইন্টিজার এই লেখাটা সে প্রিন্ট করবে। প্রিন্টার কিন্তু তুমি নিচে কোড কি করছো সেটার দিকে তার কোনো মানে কেয়ার করে না। জিনিসটা কি হবে, আচ্ছা কেউ কি বলতে পারবা আউটপুটটা কি হবে আমি ডিসকাস করার আগে? স্যার আগে দুইটা এন্টার ফার্স্ট ইন্টিজার এন্টার সেকেন্ড ইন্টিজার দুইটা লাইনই আগে মানে কনসোলে দেখাবে। এক্স্যাক্টলি, মানে এন্টার ফার্স্ট ইন্টিজারের পাশেই এন্টার সেকেন্ড ইন্টিজার এই কথাটা দেখাবে, তারপর ব্যাকস্ল্যাশ এর জন্য পরের লাইনে ওয়েট করবে। পরের লাইনের মধ্যে তুমি লিখছো স্ক্যানএফ, তো এই ইন্টিজার 1 ভ্যালুটা পরের লাইনের শুরুতে নিয়ে নিবে। তারপর তুমি যখন এন্টার প্রেস করছো আবার পরের লাইনে সে ব্লিঙ্ক করতে থাকবে যে আমার ইন্টিজার 2 এই ভ্যারিয়েবলের জন্য সে ওয়েট করতেছে। আবার কোন একটা ভ্যালু দিলে সেইটাকে তুমি প্রসেস করে এখানে একটা আউটপুট শো করবে। একটু ফাস্ট কথা বলছি, আমি একটা আউটপুটটা দেখাই। এই দেখো এন্টার ফার্স্ট ইন্টিজার এই কথাটা শো করছে, যেহেতু এখানে কোনো আমার নিউ লাইন দেই নেই তার পাশেই এন্টার সেকেন্ড ইন্টিজার কথা শো করছে। এটা শেষে আবার একটা নিউ লাইন আছে, তো এখান থেকে সে চলে গেছে পরের লাইনের শুরুতে ওয়েট করতেছে। কার জন্য ওয়েট করতেছে? এই স্ক্যানএফ এর জন্য ওয়েট করতেছে। এই স্ক্যানএফ এর মধ্যে লেখা আছে ইন্টার 1,
সো আমি যদি একটা ইনপুট দেই, এখন একটু চেঞ্জ করে দিলাম 20 এর পর আমি যদি একটা এন্টার প্রেস করি, সে অটোমেটিক চলে গেছে হচ্ছে পরের লাইনে আবার কি বুঝতেছ, ওয়েট করতেছে। কার জন্য ওয়েট করতেছে? এই স্ক্যানএফ এর জন্য ওয়েট করতেছে। সো এই স্ক্যানএফ এর মধ্যে আবার একটা ইন্টিজার সে এক্সপেক্ট করে। সো আমি দিলাম মনে করো 30। এখন যদি আমি আবার এন্টার প্রেস করি, এই 30 আর 20 যোগ হয়ে 50 হবে, এবং এই 50টা হচ্ছে সামেশন ইজ 50, এই ভ্যালুটা শো করবে। বুঝতে পারছি? বা আর কারো কোনো পার্টে কনফিউশন বা কোশ্চেন? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি আর ছোট্ট একটা জিনিস দিয়ে একটা ব্রেক দিচ্ছি। এইখানের মধ্যে একটু আগে যেটা ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, বাদ দিয়ে এই ছোট প্রিন্টএফটা দেখাচ্ছিলাম। এই লাইনটা আসলে কি করতেছিল? এই লাইনটা হচ্ছে, তুমি বুঝতেছোই, যদি % d দেখে, কম্পাইলার ওই % d লেখাটা প্রিন্ট করে না, রেডার সে চিন্তা করে তুমি আসলে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাচ্ছ। তো সেই ভ্যারিয়েবলের ভ্যালু সে দেখানোর জন্য করে কি, যে সেই ডাবল কোটের পর কমা সেপারেট দিয়ে কোন কোন ভ্যারিয়েবল লেখা আছে সেটার দিকে তাকায়। সো তুমি যদি এভাবে প্রিন্টএফটা লেখো %d প্লাস %d ইকুয়াল টু %d এমন কিছু একটা, সে কি করবে, সেই %dটা যখন দেখবে সে বুঝতেছে তুমি এই লেখাটা প্রিন্ট করতে চাও না, বরং এটা রেসপেক্টে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাও। সো এটা রেসপেক্টে কোন ভ্যারিয়েবলের ভ্যালু, সেটাকে সে দেখবে ডাবল কোটের পর কমা দেওয়ার পরে ফার্স্ট কোন ইন্টিজারটা লেখা আছে, মানে ফার্স্ট কোন ভ্যারিয়েবলটা আছে। তো ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার 1। তো ইন্টিজার 1 এ যে ভ্যালু আছে সেটা সে শো করে দিবে। সো আমি যদি আগের এক্সাম্পলটা বলি, ইন্টিজার 1 এ আছে 10, তো এই 10 ভ্যালুটা সেখানে শো করে দিল। এরপর একটা স্পেস আছে, এই স্পেসটা কোনো মানে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু শো করার জন্য ইউজ হয় না, স্পেসটা একটা ক্যারেক্টার। সো সেই ক্যারেক্টারটা সে যেটা আছে সেটাই প্রিন্ট করে দিবে। প্লাসের জন্য সেম, প্লাসটাকে প্লাস প্রিন্ট করে দিল। স্পেসের জন্য, এই স্পেসের জন্য আবার স্পেস প্রিন্ট করে দিল। তারপর আবার কি আছে, %d। সে যখন এই %d ক্যারেক্টারটা দেখবে, বুঝতে পারতেছো আবার সে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চায়। সো এই %dটা সিরিয়ালে হচ্ছে সেকেন্ড %d। তো সে কি করবে, এই কমা সেপারেটেড এর সেকেন্ড যেই ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা শো করবে। সো সেকেন্ড ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার 2, আর আগের এক্সাম্পল অনুযায়ী ইন্টিজার 2 এ আছে 15। সো এই জায়গার মধ্যে সে তখন সেই 15 ভ্যালুটা শো করবে। আবার সেই সামনে আগাবে, এখানে স্পেস আছে, ইকুয়াল আছে, স্পেস আছে, এগুলো সবই হচ্ছে ক্যারেক্টার। সো হুবহু যা আছে সেই জিনিসটাই সে কনসোলে প্রিন্ট করে দিবে। তারপর আছে হচ্ছে %d, আবার বুঝতেছো এটা হচ্ছে কি, কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাই। সো এই %d হচ্ছে সিরিয়ালের 3 নাম্বারটা, কমা সেপারেটেড যে 3 নাম্বার ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ভ্যালু এখন সেখানে শো করে দিবে। সো সামের মধ্যে যেহেতু যে 10 15 এর জন্য 25 ছিল, এই 25 ভ্যালুটা ওই %d এর মধ্যে শো করায় দিবে। সো আলটিমেটলি আমি যদি এভাবে কোডটাকে রান করি, আমার আউটপুটটা হবে এমন। আচ্ছা, তো এখানে বুঝতেছো মানে এরকম লেখার জন্য এরকম করে আছে। তো আমি এটাতেই কাজ চালাই, 10 15, আমার আউটপুটটা হচ্ছে 10 যোগ 15 ইকুয়াল টু হচ্ছে 25। সিনট্যাক্সটা নিয়ে আমি একটু আবার বলি, যে সিনট্যাক্সটা হচ্ছে তুমি ডাবল কোট শেষ করার পর কমা দিয়ে ফার্স্ট ভ্যারিয়েবল যেটা ভ্যালু শো করতে চাও সেটা লিখবা, তারপর আবার কমা দিয়ে সেকেন্ড ভ্যারিয়েবল যেটা আছে সেটা শো করবা, তারপর আবার কমা দিয়ে থার্ড ভ্যারিয়েবল, শেষে কিন্তু আর কমা নাই, কমা হচ্ছে শুধু আগে দিয়ে। ঠিক আছে? ওকে, পুরো কোডটা নিয়ে কারো কোনো পার্টে কনফিউশন বা কোশ্চেন? যে কোনো? ওকে, সবাই যদি মোটামুটি আইডিয়া করতে পারি, আমরা 4 মিনিটের ব্রেক, 11টা 30-এ হচ্ছে আমরা আবার স্টার্ট করবো, ছোট্ট একটা ব্রেক নিতে পারবো।
ওকে, আমরা একটু আবার শুরু করি। আচ্ছা, এখানের আচ্ছা এই পার্টের মধ্যে কারো তো কোনো কনফিউশন বা কোশ্চেন নাই আমি ধরে নিচ্ছি, বাট এগেইন থাকলে বলতে পারো। ওকে, যদি মোটামুটি আমরা আইডিয়াটা বুঝতে পারি, এগেইন স্লাইডের মধ্যে আরেকটু ল্যাবরেটরি করে বলে দেওয়ার চেষ্টা আছে। আমরা একটু স্লাইডে আগায় যাই। এখন স্লাইড গুলো হচ্ছে মোটামুটি আমরা যেগুলো ডেসক্রাইব করলাম সেই জিনিসগুলো আর কি লেখা আছে এমন টাইপের ইনফরমেশন। হ্যাঁ বলো। স্যার ভয়েড যেহেতু দেওয়া আছে রিটার্ন 0 কি দিব আমরা? না না, এই ভয়েডটা কিন্তু এই ভয়েডটা কিন্তু হচ্ছে তোমার কোনো প্যারামিটার তুমি পাস করতেছো না সেটার জন্য ভয়েড। রিটার্ন টাইপে যদি ভয়েড থাকে ইন দ্যাট কেস রিটার্ন 0 না দিলেও চলে, বাট ওই জিনিসটা আসলে আমরা এখনো ডিসক্রাইব করি নাই, এবং মানে আসলে ওই ফাংশনটা যখন পড়াবো তখন আর কি আমি আইডিয়াগুলো একটু ক্লিয়ার করবো। বাট আপাতত আমরা এটা জাস্ট মাথায় রাখি যে বাম পাশে রিটার্ন টাইপে আমরা সবসময় ইন্টিজারই লিখবো, আর এখানে যেহেতু ইন্টিজার রিটার্ন টাইপ বলে দিছো তো আলটিমেটলি রিটার্ন 0টা হচ্ছে আমাদের ওই ইন্টিজার রিটার্ন করার জন্য করা লাগে। আর কারো কোনো পার্টে বা তুমি কি বুঝতে পারছো আমি কি বললাম? আর কারো যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে? স্যার ফাইনাল এক্সামে কি এভাবে কোড লিখে দেখাইতে হবে? আচ্ছা, ফাইনাল এক্সামে হচ্ছে আমাদেরকে হ্যাঁ কোড লিখতে হবে। আমরা আসলে মানে এখন তো জাস্ট ইন্ট্রোডাক্টরি, মানে আমার মনে হয় না খুব একটা তোমাদের কঠিন লাগবে। তোমাদের কঠিন লাগতেছে জিনিসপত্রগুলো? স্যার একটু একটু তো ফার্স্টে স্যার কঠিনই না লাগতেছে না স্যার। না, কঠিন না, লিটারালি খুবই সহজ। তুমি চিন্তা করে দেখো কি করছি আমরা। ইউজার তুমি দুটা সংখ্যা ইনপুট নিছো, সেই দুটা সংখ্যা হচ্ছে দুটা ভ্যারিয়েবলে স্টোর করছো, খুবই স্ট্রেট ফরওয়ার্ড কাজ। তারপরে দুটা সংখ্যা তুমি যোগ করছো, যোগ করা কিভাবে একটা কঠিন কাজ বললো তুমি। তো ওই দুইটা সংখ্যা ইন্টিজার 1 আর ইন্টিজার 2 এই দুটো যোগ করছো, যোগ করে হচ্ছে থার্ড একটা ভ্যারিয়েবল স্টোর করছো, আর ওই ভ্যারিয়েবলে ভ্যালু শো করে দিছো। তুমি যদি কোডটা একবার পিসিতে করো তখন দেখবা যে এটা তোমার মানে অটোমেটিক্যালি মাথা আসতেছে যে এরকম হলে তো এরকমই হওয়া উচিত। মানে একটা জিনিস একটু মাথায় রাখো যে কখনোই কোনো কোর্স আগেই নেগেটিভ ভাববো না। যদি আগে নেগেটিভ ভাবো ওইটা তোমার মানে লাইফ ফেল করে ফেলবে। বাট সেই জিনিস না করে বরং চিন্তা করবা যে আচ্ছা স্যার এটা তো নেগেটিভ খুবই হবে নি স্যার না কোড? না, আমি জাস্ট মানে ইন জেনারেল বলতেছি আর কি যে মানে কঠিন ভাববো না। কঠিন ভাবলেই হচ্ছে জিনিসটা যত না কঠিন তার থেকে আমরা কঠিন লাগবে। ধরে নিবা যে আরে ধুর এটা কিছু হইলো, এটা আমি এমনি পারি, মানে এভাবে চিন্তা করো তাহলে দেখবা হচ্ছে কোনো প্যারা লাগে না, খুব ইজিলি সবকিছু হ্যান্ডেল করতে পারছো। আর মানে এমনিতেও আমাদের এই জিনিসপত্রগুলো আসলে এমন কোনো ঝামেলা কিছু না, মোটামুটি সোর্ট অফ স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট সিনট্যাক্স গুলা তোমাদের কাছে একটু নতুন। তোমরা যদি 2-3টা প্রবলেম করো, মানে এরকম টাইপ সহজ সহজ প্রবলেম করো, সিনট্যাক্স গুলা দেখবা একদম পরিচিত হয়ে যাচ্ছে। আর ল্যাবে তো আমরা প্র্যাকটিস করাবোই, সেগুলোর থ্রুতেও আসলে কিছুটা পরিচিত হবে, বাট বাসায়ও আসলে প্র্যাকটিস করতে হবে। আমরা যখনই যে কোড মানে প্র্যাকটিস করবো, এখন তো আসলে আমরা তেমন কোনো কোডই করি নাই থিওরিতে। যখনই কোড করব তখনই হচ্ছে সেসব কোডগুলো একটু নিজেদের ডিসপ্লে করবো, সকালে খাতাও করবো, দেখবা হচ্ছে গিয়ে জিনিসগুলো তোমরা খুবই মানে ইজিলি কোড করতে পারতেছো এবং কোনটা কি হচ্ছে সব বুঝতে পারছো। তো ইনশাল্লাহ এগুলো কোনটাই হোপফুলি সমস্যা হবে না। আচ্ছা, আমি তাহলে একটু সামনের দিকে আগাই। এখানে একটা ছোট কথা আছে, প্রম্পট। প্রম্পট কথাটার মানে হচ্ছে ইউজারকে আস্ক করা এমন টাইপ একটা জিনিস, যে এন্টার ফার্স্ট ইন্টিজার। এই লেখাটা যে কনসোলের মধ্যে আসছিল যে এটা কি বলতেছে যে একটা ফার্স্ট ইন্টিজারটা তুমি এন্টার করো, এই যে একটা আস্ক করার কথাটা আছে সেটাকে বলা হয়েছিল প্রম্পট। ঠিক আছে, যাই হোক এই জিনিসগুলো আমি একটু ফাস্ট আগায় যাব, কারণ মানে এখানে যে কথাবার্তা গুলো আছে সেগুলো হচ্ছে আমরা আসলে এতক্ষণ ধরে ডিসকাস করছি। আচ্ছা, আইডেন্টিফায়ার জিনিসটা কি এটা একটু পরে আসছে, আমি ওখানে যাই। আচ্ছা, সি কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ কথাটার মানে হচ্ছে তুমি বড় হাতে লিখতেছো নাকি ছোট হাতে লিখতেছো, এটা সিতে খুবই ম্যাটার করে। যেমন আমরা ওই যে প্রিন্ট অ্যাপ কথাটা লিখতেছিলাম, ওই যে প্রিন্ট অ্যাপ স্ক্যানার, আমাদের অটোমেটিক অভ্যাস হচ্ছে যে কোনো ইংলিশ লেখার ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতে লেখা, বাট মানে এটা অনেকেরই এই ভুলটা হয়। তো একটু খেয়াল করবো যে প্রিন্ট অ্যাপের পি অবশ্যই ছোট হাতে হইতে হবে, স্ক্যান অ্যাপের এস ছোট হাতে হইতে হবে। তুমি যত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা তাদের নাম এক্স্যাক্টলি সিমিলার হইতে হবে, মানে তুমি ভিতরে যেটা ইউজ করবা এবং উপরে যেটা ডিক্লেয়ার করবা সবার নাম হুবহু সেম হইতে হবে। যেটা ছোট হাতে সেটা ছোট হাতে, যেটা বড় হাতে সেটা বড় হাতে, আপার কেস আর লোয়ার কেস মিক্স করা যাবে না। তো এই রেসপেক্টে হচ্ছে কথাটা কেস সেনসিটিভ, এটা নিয়েও সামনে আবার একটু ডেসক্রিপশন আছে, আমি এখানে আসি। আচ্ছা, সি ক্যারেক্টার সেট, এটাও মানে খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা যে আমরা কি কি জিনিসপত্র ইনপুট দিতে পারি, সেটা হচ্ছে ক্যারেক্টার সেটটা বলতেছে যে বুঝতে পারতেছো আপার কেস লেটার, লোয়ার কেস লেটার, ডিজিট, বিভিন্ন সিম্বল, এইসব জিনিসপত্র আমরা কিবোর্ড দিয়ে ইনপুট দিতে পারি। এই সব কিছু হচ্ছে সি ক্যারেক্টার সেটের একটা পার্ট। এরপরে হচ্ছে টোকেন। টোকেন কথাটা মানে কি? টোকেন কথাটা মানে হচ্ছে সবচেয়ে ছোট যে পার্টটুকু, একটা বেসিক এলিমেন্ট
যে এলিমেন্টটাকে আমাদের কম্পাইলার আর ব্রেক ডাউন করে না। যেমন তুমি যদি ইন্ট মেইন এই কথাটা লেখো, ওই যে আমাদের কোডের মধ্যে যেরকম লেখা ছিল, সে বুঝতে পারে ব্রেক ডাউন করে যে ইন্ট কথাটার মানে হচ্ছে একটা ইন্টিজার বোঝাচ্ছে রিটার্ন টাইপ, মেইন কথাটা মানে হচ্ছে তোমার ফাংশনের নাম হচ্ছে মেইন ফাংশন। তো এই যে জিনিসটাকে সে একটা ছোট ছোট ভাগ করে এবং তার রেসপেক্টে সে এটাকে মেক সেন্স করে, এই ছোট ছোট ভাগগুলোকে বলা হয় টোকেন। যে জিনিসটাকে সে আর ছোট ছোট ভাগে ভাগ করে না। তো এরকম কি কি টোকেন হইতে পারে সেখানে হচ্ছে কিছু বলা আছে, যেমন বিভিন্ন কিওয়ার্ড, যেমন তোমার ভ্যারিয়েবল টাইপ, যে ইন্ট ফ্লোট বলতেছি, এই ইন্টটাকে সে আর ছোট ছোট ভাগে ভাগ করবে না, যে ইন্ট আছে সেটা ইন্টই। বিভিন্ন কনস্ট্যান্ট, বিভিন্ন নাম্বার যেগুলো আছে 10 20 30 এরকম কিছু, এই জিনিসগুলোকে সে ছোট ছোট ভাগে ভাগ করবে না। আইডেন্টিফায়ার বলতে বোঝাচ্ছে তোমার ভ্যারিয়েবলের নাম অথবা ফাংশনের নাম, সেগুলোকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। তো সেই ভ্যারিয়েবলের নাম তুমি যেটাকে লেখো, যেমন আমরা দিচ্ছিলাম ইন্টিজার 1 ইন্টিজার 2, এগুলো ভ্যারিয়েবলের নাম দিয়েছিলাম। সেই ভ্যারিয়েবলের নামটাকে সে ছোট ছোট ভাগে ভাগ করবে না, যে আই একটা এন একটা এরকম কিছু করবে না। ইন্টিজার 1 অ্যাজ এ হোল তার কাছে একটা ভ্যারিয়েবল, ইন্টিজার 2 পুরাটা মিলে একটা ভ্যারিয়েবল, সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করবে না। এটা হচ্ছে আমাদের আরেকটা টোকেন টাইপ। স্ট্রিংস কথাটা মানে হচ্ছে প্রিন্টএফ এর ভিতর ডাবল কোটের মধ্যে আমরা যেগুলো লিখি সেই জিনিসগুলো হচ্ছে স্ট্রিং। তো পুরো জিনিসটাকে সে একত্রে হচ্ছে কনসোলে প্রিন্ট করে দেয়। এখানের মধ্যে আসলে আরেকটু কথাবার্তা আছে, আমরা যে ক্যারেক্টার অ্যারে নিয়ে একটা জিনিস আছে, এই জিনিসটা এখন মাথা রাখার দরকার নাই, সেই জিনিসের মধ্যে স্ট্রিং এর জিনিসপত্র আছে। বাট আপাতত মাথা রাখা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে আমরা ডাবল কোটে যেটা লিখি সেই জিনিসটাকে সে একটা স্ট্রিং হিসেবে চিন্তা করে, যেগুলোকে সে হচ্ছে ব্রেকডাউন আসলে করে না, যা আছে সেটাকে প্রিন্ট করে দেয়। বিভিন্ন স্পেশাল সিম্বল, যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যা যা দেই সবগুলোই হচ্ছে আমার স্পেশাল সিম্বলের মধ্যে। আর অপারেটর তো বুঝতেছই যে প্লাস মাইনাস ইকুয়াল টু যতগুলো আছে সবগুলোকে সে আর ব্রেকডাউন করার আসলে সুযোগই নাই। ছোট একটাই জিনিস আছে, সেই জিনিসটাকে সে যা আছে সেটাকেই সে সেভাবে কনসিডার করে। এগেন আমি একটু ফাস্ট বলে গেছি, বাট আইডিয়া থেকে বুঝতে পারতেছো যে টোকেন জিনিসটা আসলে কি এবং বিভিন্ন টাইপ গুলো আসলে কোনটা কি বোঝাচ্ছে। এগুলা মাথা রাখা লাগবে না, মানে জাস্ট আমি পরিচিত করার জন্য বলা। আইডিয়া থেকে বুঝতে পারছো যে সি যে পুরো জিনিসটাকে আসলে ছোট ছোট ভাগে ভাগ করে এবং এগুলাকে বিভিন্ন টাইপের মধ্যে ফেলে দেয় এমন কিছু। ওকে, আই হোপ। হ্যাঁ, কেউ কিছু বলতেছি? বুঝতে পারছি কিছুটা। ওকে, আচ্ছা, হ্যাঁ, যদি কনফিউশন থাকেও মানে আমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করতেছি আসলে, এই জন্য একটু তাড়াতাড়ি বলা। যদি কনফিউশন থাকে অবশ্যই নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে বললেও কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো টাইমে হচ্ছে রিচ করতে পারো। যাই হোক, আমি যদি একটু সামনে আগাই, এরপর হচ্ছে এই যে এখানে ফার্স্টে ছিল যে কিওয়ার্ড কথাটা কি বলছিলাম, যে বিভিন্ন ওই যে সি এর মেইন যে জিনিসগুলাকে সে কি বলবো, যদি স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য সেগুলাকে ইউজ করে। যেমন চিন্তা করে দেখো যে সি কিওয়ার্ডের মধ্যে আমরা কিসের সাথে পরিচিত, এই যে রিটার্ন। সে রিটার্ন কথাটা যখন দেখে সে বুঝে ফেলে যে আসলে তুমি একটা ভ্যালু রিটার্ন করতেছো, সেই জিনিসটাকে সে আর কোনো ব্রেক ডাউন করার ট্রাই করে না, সে বুঝে রিটার্ন একটা পার্ট, জিরো আরেকটা পার্ট। সো রিটার্ন জিনিসটা হচ্ছে তার ওই কিওয়ার্ড টোকেনের মধ্যে পড়বে, জিরো জিনিসটা হচ্ছে তার কনস্ট্যান্ট টোকেনের মধ্যে পড়বে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন জিনিসপত্র, এই যে কিওয়ার্ড গুলা, এই জিনিসগুলো হচ্ছে আমার টোকেনের একটা পার্ট এবং সেগুলো হচ্ছে সি এর জন্য রিজার্ভ। এগুলা সে সব সময় মানে সে এই জিনিসগুলোকে আর কখনো ব্রেক ডাউন করে না এবং এগুলাকে তুমি কোনো ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবে না এই জিনিসগুলোকে। যাই হোক, এগুলো আবার একটু পরে আবার আসতেছে। কনস্ট্যান্ট যে বলতেছিলাম, কনস্ট্যান্ট যে টোকেন গুলো আছে সেগুলাও অনেক ডিফারেন্ট টাইপ হতে পারে নিউমেরিক কনস্ট্যান্ট, হতে পারে ক্যারেক্টার কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্ট কিরকম হতে পারে, মনে করো 10 একটা ভ্যালু, আবার 10.2 এটা একটা ভ্যালু, তো দশমিক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। আবার ক্যারেক্টার কনস্ট্যান্ট কিরকম হতে পারে, সিঙ্গেল একটা ক্যারেক্টার এবিসিডি এটা যেমন হতে পারে। আবার ওই যে স্ট্রিং, অনেকগুলা ক্যারেক্টার একসাথে, এটা আসলে বলছিলাম ক্যারেক্টার অ্যারে। এগেইন এটা এখন দরকার নাই, বিভিন্ন টাইপ কনস্ট্যান্ট হতে পারে, তার রেসপেক্টে সেই জিনিসগুলোকে মানে বিভিন্ন টোকেনের মধ্যে ভাগ করে নেয়। এটা জাস্ট আইডিয়া বোঝার জন্য, আর তেমন কিছুই না। তো কনস্ট্যান্ট এক্সাম্পল এটা নিয়ে আমি কিছু বললাম না। ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলটাকে ওই সময় বললাম যে ভ্যারিয়েবল জিনিসটা আসলে কি, যে বিভিন্ন ভ্যালু একত্রে বিভিন্ন ভ্যালু স্টোর করার জন্য যে লোকেশন গুলা, সেগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল গুলার ভ্যালু তোমাদের অনেকে যে বলতেছিল যে ভ্যালু চেঞ্জ হতে পারে, সেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আমাদের প্রোগ্রামের মধ্যেই নানা জায়গায় চেঞ্জ হওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এগেইন যত সামনে আগাবো তত ক্লিয়ার হবে, জাস্ট এটা মাথায় রাখো। ভ্যারিয়েবল জিনিসগুলো হচ্ছে মেমোরি লোকেশন, যেখানে তুমি ভ্যালু স্টোর করতে পারো। ওকে, এরপর হচ্ছে আমার ভ্যারিয়েবল নেমে ওই যে বলতেছিলাম যে কিছু রেস্ট্রিকশন আছে। সেটা কিরকম, যে আমাদের ভ্যারিয়েবলের ফার্স্ট নেম আইদার
কোন একটা আলফাবেট অথবা আন্ডারস্কোর হতে পারবে, মানে ফার্স্ট লেটারটা আসলে। যেমন আমরা একটু আগে যেটা দিছিলাম ইন্টিজার 1 একটা ভ্যারিয়েবলের নাম দিছিলাম, সেই নামটা হচ্ছে ফাইন। কিন্তু তুমি যদি এভাবে নাম দিতে চাও 1 ইন্টিজার মানে আগে 1 দিতে চাও, সেটা হচ্ছে ফাইন হবে না, সেভাবে তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবা না। সো ভ্যারিয়েবলের জন্য ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই একটা অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর হইতে পারবে, কিন্তু ফার্স্ট ক্যারেক্টারের পর তুমি আবার অ্যালফাবেট, ডিজিট বা আন্ডারস্কোর যা ইচ্ছে তা দিতে পারবে। কিন্তু অ্যালফাবেট, ডিজিট বা আন্ডারস্কোর যদিও দিতে পারো, আন্ডারস্কোর ছাড়া আর কোনো স্পেশাল সিম্বল ইউজ করতে পারবে না, যে তুমি তোমার ভ্যারিয়েবলের মধ্যে একটা এক্সক্লামেটরি সাইন ইউজ করবা, ডলার সাইন ইউজ করবা, এমন কোনো কিছু তুমি ভ্যারিয়েবলে স্টোর মানে নাম দিতে পারবে না। আইদার অ্যালফাবেট, ডিজিট অথবা আন্ডারস্কোর, এই তিনটার কম্বিনেশন হতে পারবে। এই তিনটার কম্বিনেশনের মধ্যেও ডিজিট আবার ফার্স্ট ক্যারেক্টারটা হইতে পারবে না। তো এই রেস্ট্রিকশন গুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল নেমের মধ্যে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড, ওই যে বলতেছিলাম রিটার্ন এবং আরো বেশ কিছু কিওয়ার্ড ছিল যেগুলো আমরা সামনে যেতে যেতে দেখবো, সেই কিওয়ার্ড গুলাও তুমি কোনো ভ্যারিয়েবলের নামের মধ্যে ইউজ করতে পারবা না। তো জেনারেল কনভেনশন হচ্ছে তোমার যেই কাজের দরকার, যেমন আমাদের একটু আগে কাজের দরকার ছিল দুইটা ইন্টিজার ইনপুট নেওয়া, তো ভ্যারিয়েবলের নামের মধ্যেও আমরা ইন্টিজার 1 ইন্টিজার 2 এইভাবে জিনিসপত্রগুলো লিখে দিচ্ছিলাম। তো জেনারেল কনভেনশন হচ্ছে তোমার যেই কাজের দরকার সেই কাজের রেসপেক্টিভ ভ্যারিয়েবলের নাম দিবা, তাহলে তোমার কোডটা বোঝাও হচ্ছে অনেকটা ইজিয়ার হবে। এই স্লাইডটা বুঝতে মানে যেগুলো বললাম সেগুলো বুঝতে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? ওকে, সো জিনিসটা হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দেখা হয়েছে যে তুমি ভ্যারিয়েবলের নাম দিতে পারো, যেরকম ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই একটা অ্যালফাবেট, ঠিক আছে, এটার মাঝখানে তুমি হচ্ছে আন্ডারস্কোর দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নাই। যে আর একই সঙ্গে আন্ডারস্কোর বা বিভিন্ন ডিজিট সেগুলো হচ্ছে তুমি তোমার ভ্যারিয়েবলের নামের মধ্যে ইউজ করতে পারো। ওকে, এরপর হচ্ছে কেস সেন্সিটিভিটি। ওই যে একটু আগে বলছিলাম যে সি হচ্ছে কেস সেন্সিটিভ। চারটা জিনিস প্রত্যেকটাই দেখা হচ্ছে এরিয়া, কিন্তু এই চারটা ভ্যারিয়েবল সি এর কাছে চার রকম কনসিডার করা হবে, মানে চারটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। এখানে যেহেতু একটা সবগুলা স্মল লেটার, সেইটাকে একটা মেমরি লোকেশন দিবে। ফার্স্ট লেটারটা যেহেতু ক্যাপিটাল, সেটার জন্য সে আরেকটা মেমরি লোকেশন দিবে। এরকম করে চারটাই আসলে ডিফারেন্ট ডিফারেন্ট আপার কেস আর লোয়ার কেসের কম্বিনেশন। ওই চারটার জন্য সে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েবল কনসিডার করবে। তো যদিও আমাদের কাছে সবগুলাই পড়বো আমরা এরিয়া হিসেবে, কিন্তু সি এর কাছে এই চারটা জিনিস আসলে চার রকম, ঠিক আছে। কেস সেন্সিটিভিটি আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন? ওকে, আচ্ছা, ডিক্লেয়ারিং ভ্যারিয়েবলস আসলে আমরা বলছিলাম সিস্টেমটা হচ্ছে কি, সবার ফার্স্টে তুমি হচ্ছে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করো, তারপর মানে সবার ফার্স্টে বলে দাও যে আমার যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোর ডাটা টাইপ হচ্ছে এমন। এরপর তোমার যে ভ্যারিয়েবল গুলো থাকবে সেগুলো তুমি কমা সেপারেটেও লিখতে পারো, আবার নিচে নিচে প্রতিবার ডাটা টাইপ বলে ভ্যারিয়েবল, ডাটা টাইপ বলে ভ্যারিয়েবল, এমন করেও তুমি চাইলে ডিক্লেয়ার করতে পারো। দুইটাই হচ্ছে ফাইন। যে আমরা দেখাইছিলাম যে ইন্টিজার 1 ইন্টিজার 2 সাম তিনটা একসাথেও লেখা যায়, আবার চাইলে ইন্টিজার 1 ইন্টিজার 2 পাশাপাশি সাম হচ্ছে নিচে, এটা লেখাটাও হচ্ছে গিয়ে ফাইন, ঠিক আছে। সো এই স্টাইলে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ভালো কথা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা দেখো, ভ্যারিয়েবলস আর নট অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজড। এই কথাটা মানে হচ্ছে তুমি যখন কোনো একটা মানে ওই যে ফার্স্টে আমরা লিখছিলাম যে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এই ভ্যারিয়েবল তুমি যখন ডিক্লেয়ার করো আমরা কি বলছিলাম যে কম্পাইলার মেমোরিতে অর্থাৎ র্যামে তোমাকে তিনটা লোকেশন সে অ্যালোকেট করে দেয়। এই তিনটা লোকেশন তুমি ইউজ করতে পারবা তোমার ভ্যারিয়েবলের ভ্যালু স্টোর করার জন্য। এখন ওই তিনটা লোকেশনে আগে থেকে যেই ভ্যালু আছে তোমার ভ্যারিয়েবলের মধ্যেও আসলে সেই ভ্যালুটাই শো করবে। এ কথাটা মানে কি, যে তোমার র্যামে কিন্তু অনবরত বিভিন্ন ভ্যালু চেঞ্জ হচ্ছে, মানে বিভিন্ন জিনিস আসতেছে যাচ্ছে এমন কিছু। বা সেটাও যদি আমরা মানে মাথায় রাখতে চাই, র্যাম জিনিসটা মানে হচ্ছে এরকম যে তিনটা ডিফারেন্ট মেমোরি লোকেশন, ওই মেমোরি লোকেশনে আগে থেকে কোনো ভ্যালু থাকতেও থাকতে পারে, না থাকতে নাও থাকতে পারে। তো সেই ভ্যালু গুলা তুমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, ওই আমি একটু এমনি বলি, আমরা বোঝা মনে হয় একটু কঠিন। আচ্ছা, তো তোমাকে এইটা হচ্ছে তোমার র্যাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেমোরি লোকেশন। এটার মধ্যে অনেক রকম জায়গা আছে। তোমার কম্পাইলার করছে কি, তোমাকে তুমি যখন যে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো এরকম তিনটা র্যান্ডম জায়গা, পরপর জায়গা না কিন্তু, তিনটা র্যান্ডম জায়গা, আমি দুইটা জায়গা নিয়ে বলি, দুইটা র্যান্ডম জায়গা মনে করো তোমাকে দিয়ে দিচ্ছে। এই জায়গাগুলোর মধ্যে আগে থেকে কিছু ভ্যালু থাকতেও থাকতে পারে, না থাকতে নাও থাকতে পারে।
তো তুমি আগে থেকে জানো না আসলে কি ধরনের ভ্যালু আছে। এখানে মনে করো আগে থেকে যে মানে যে কোনো ভ্যালু থাকতে পারে, আমি বললাম আগে থেকে 200 এরকম একটা ভ্যালু এখানে আছে, এখানে আছে মনে করো হচ্ছে 600 বা এমনটা কোনো একটা কিছু। পয়েন্টটা হচ্ছে তুমি যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, অটোমেটিক্যালি যেহেতু কোনো ভ্যারিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজ হয় না, এই ভ্যালুগুলো তখন ভ্যারিয়েবলের মধ্যে শো করবে। এই যে আগে থেকে কোনো একটা ভ্যালু থাকতেও থাকতে পারে, না থাকতেও নাও থাকতে পারে, এই ভ্যালুগুলোকে আমরা বলি হচ্ছে গার্বেজ ভ্যালু। আইডিয়াটিকে বুঝা গেছে? আমি একটু একটা জিনিস মজার জিনিস শো করি, যে মনে করো আমি এই পুরো কোডটার মধ্যে এই যে এন্টার ফার্স্ট ইন্টিজার সেকেন্ড ইন্টিজার, আচ্ছা এখানে না করে হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে করি। যে মনে করো আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট সাম, এমন কিছু একটা। আমরা কি বললাম যে যখনই কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, অটোমেটিক্যালি সেই ভ্যারিয়েবলটার কোনো একটা মেমোরি লোকেশনে সেই ভ্যারিয়েবলের জন্য একটা মেমোরির মধ্যে ওই ভ্যারিয়েবলের জন্য কোনো একটা লোকেশন আমাদেরকে দিয়ে দেয়। তুমি ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ না করে যদি ডিরেক্ট এই জিনিসটাকে প্রিন্ট করা ট্রাই করো, যে আমি প্রিন্ট করলাম সাম হচ্ছে %d দিয়ে সাম। সো এই কোডটার মানে কি, প্রিন্টএফ করবে কি, এই সাম যে লেখাটা আছে সেটা হুবহু প্রিন্ট করবে। এই যে %d কথাটা আছে সে বুঝতেছে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাও। এই ভ্যারিয়েবলে তুমি কিন্তু কোনো ভ্যালু দাও নাই, এই ভ্যারিয়েবলটা হচ্ছে কম্পাইলার মেমোরি থেকে কোনো একটা ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছে, মানে কোনো একটা লোকেশন আমাকে দিয়ে দিচ্ছে। সেই লোকেশনের মধ্যে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই এখন হচ্ছে সে আমাকে শো করবে। সো আমি যদি এখন কোডটা রান করি, এখানে দেখো সাম ইজ 80 এমন কিছু একটা ভ্যালু শো করতেছে। এই 80 কোত্থেকে আসলো কোনো আইডিয়া নাই। মানে আমাকে র্যামের মধ্যে যেই লোকেশনটা সে আমাকে দিয়ে দিছিল সেই লোকেশনে আগে থেকে এই 80 ভ্যালুটা ছিল। যেহেতু আগে থেকে 80 ভ্যালুটা ছিল, সেই 80 ভ্যালুটাই আমাকে শো করতেছে। এরকম যে ভ্যালুর উপর আমাদের আসলে কোনো কন্ট্রোল নাই, যখন তুমি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করো তখন অটোমেটিক্যালি সেই ভ্যালুটা এখানে চলে আসে। এই ভ্যালুগুলোকে আমরা বলি হচ্ছে গার্বেজ ভ্যালু। ঠিক আছে? তো ভ্যারিয়েবল গুলাই কখনোই অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ করা হয় না, বরং মেমোরির মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই অটোমেটিক্যালি শুরুতে থাকে। সো অবশ্যই আমরা যখন ভ্যারিয়েবল ইউজ করব, কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করার আগে সেই ভ্যারিয়েবলে কোন একটা ভ্যালু নিজেদের মতো করে দিয়ে দিব। এই আইডিয়াটাকে সবাই বুঝতে পারছি যে গার্বেজ ভ্যালুর কথাটা কি কি বা কেমনে এই 80 লেখাটা প্রিন্ট হয়েছে? কারো কোনো পার্টে স্যার এটা একটু আবার রিপিট করুন। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে তুমি যখন কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, আমরা কি বললাম, মেমোরির মধ্যে সেই ভ্যারিয়েবলের জন্য কোন একটা ভ্যালু অ্যালোকেট করে দেওয়া হয়। তো আমরা যদি সাম ইকুয়াল টু 10 এই কথাটা লিখি, ঠিক আছে, সাম ইকুয়াল টু 10 এই কথাটা যদি লিখি, তাহলে মেমোরির ওই জায়গাটার মধ্যে এই 10 ভ্যালুটা সে হচ্ছে স্টোর করে দিবে। ঠিক আছে? এর ফলে সেই জায়গার মধ্যে আগে যেই ভ্যালু থাকুক না কেন, আমি একটু ক্লিয়ার করে বলি দাঁড়াও। আচ্ছা, মনে করো আমাকে হচ্ছে মেমোরির মধ্যে সামের জন্য এই লোকেশনটা দিল। এই লোকেশনে আগে থেকে যে কোনো ভ্যালু থাকতে পারে। আমরা একটু আগে যে কোড রান করছিলাম সেইটার মধ্যে আগে থেকে ছিল এই 80 ভ্যালুটা। ঠিক আছে? সো তুমি যখন এই ডিক্লারেশন করছো, অটোমেটিক্যালি এই জায়গাটা সামের জন্য অ্যালোকেটেড, এবং তুমি যখন ডিরেক্ট প্রিন্ট করছো এই 80 ভ্যালুটা তখন শো করে দিছো। এখানে কোন ভ্যালু আছে সেটার উপর আমাদের কোনো প্রকার কন্ট্রোল নাই। কিন্তু তুমি যদি এই সাম ইকুয়াল টু 10 এরকম একটা লাইন এক্সিকিউট করো, ইন দ্যাট কেস কি হবে, এই মেমোরি লোকেশনের মধ্যে এই 10 ভ্যালুটা হচ্ছে ওভাররাইট হয়ে যাবে। ঠিক আছে? সো এই মেমোরি লোকেশনের মধ্যে এই 10 ভ্যালুটা যখন ওভাররাইট হয়ে গেল, এরপর তুমি যখন সামের ভ্যালুটা শো করবা, তখন কি হবে, লেটেস্ট যে ভ্যালুটা আছে মেমোরি লোকেশনের মধ্যে সেই ভ্যালুটা সে শো করবে। সো আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে 10। বুঝা যাচ্ছে? আর আমি যদি এই লাইনটা কমেন্ট আউট করে দেই, যে এই লাইনটাকে আমি রাখতেছি না, ইন দ্যাট কেস যদি এক্সিকিউট করি, এখানে দেখো আবার একটা র্যান্ডম গার্বেজ ভ্যালু শো করতে। তো পয়েন্টটা হচ্ছে আমরা যদি ভ্যারিয়েবলকে মানে ইনিশিয়ালাইজ না করি, আগে থেকে র্যামের মধ্যে যে ভ্যালুটা আছে, মেমোরির মধ্যে যে ভ্যালুটা আছে, সেই র্যান্ডম ভ্যালুটা আমাকে শো করবে। সেই ভ্যালুটাকে আমার নাম হচ্ছে গার্বেজ। এবং এজন্য যখনই কোনো একটা আমরা ভ্যারিয়েবলের ভ্যালু শো করব, আমাদের অবশ্যই এটা মেক শিওর করতে হবে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমরা কোনোভাবে মানে হ্যান্ডেল করছি, এর জন্য হচ্ছে কোনোভাবে কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে, বা কারো কোনো পার্টে কোনো কনফিউশন বা কোশ্চেন? জি স্যার বোঝা যাচ্ছে। ওকে, নাইস। স্যার হ্যাঁ বলো। স্যার এমন যদি হয় যে মেমোরিতে কোনো গার্বেজ ভ্যালু নাই তখন? আচ্ছা, গার্বেজ ভ্যালু কথাটা মানে হচ্ছে র্যান্ডম কোনো ভ্যালু। মানে আমি যদি এখানে আরেকটু ভেঙে বলি,
মানে টাইম যাবে, বাট আমি একটু বলি যে মনে করো তুমি যখনই কোনো একটা প্রোগ্রাম রান করতেছো, র্যাম এর কাজটা কি? তো আমি এই যে পাওয়ার পয়েন্ট রান করতেছি, এই পাওয়ার পয়েন্টের যে অ্যাপ্লিকেশন আছে তার করেসপন্ডিং ডাটা সে র্যামের মধ্যে নিয়ে আসে, এবং সেই ভ্যালুটা হচ্ছে মানে সেটার রেসপেক্ট হচ্ছে আমাদের কোড রান হয়। সো আমি যদি পাওয়ার পয়েন্টটা ক্লোজ করে দিই, ওই জায়গাটা হচ্ছে খালি হয়ে গেল। তোমরা কি এগুলো বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, মানে আমি জাস্ট একটু ভেগলি বলি, মানে আইডিয়াটা বুঝলে হইলো। তো র্যামের মধ্যে কম্পাইলার তোমাকে কোন লোকেশন দিবে এটা কিন্তু আগে থেকে ফিক্স নাই। তুমি যত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে এগুলো যে পর পর হবে এটাও কোনো ফিক্স নাই। র্যান্ডম সে যে কোনো, মনে করো যে আমাদের ইন্টিজার 1 ইন্টিজার 2 সাম ছিল, র্যান্ডম 3টা লোকেশন সে হচ্ছে তোমাকে দিয়ে দিচ্ছে। পয়েন্টটা হচ্ছে ওই যে র্যান্ডম 3টা লোকেশন দিল, একটু আগে হয়তো তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন ওই লোকেশনে রান করছিলা, সো ওই অ্যাপ্লিকেশন তুমি ক্লোজ করে দিছো, কিন্তু তার করেসপন্ডিং যে ভ্যালুগুলো ছিল সেগুলো তখনও র্যামে রয়ে গেছে। তো ওই ভ্যালুগুলাই তখন তোমার ভ্যারিয়েবলের মানে শো করবে, যে ওই ভ্যালুগুলাই তোমার র্যামের মধ্যে শো করতেছে। আমি কথাটা বুঝতে পারতেছি না মনে হয়। স্যার র্যামের ক্যাশ ডাটা ডিলিট করে দিলে তখন? না, ক্যাশ ডাটা ডিলিট করে দিলেও আসলে মানে ভ্যালু ক্লিয়ার করে না, যে তোমাকে জিরো করে দিবে এমন কিছু থাকে না। এখানের মধ্যে র্যামের মধ্যে আগে থেকেই র্যান্ডমলি যে কোনো ভ্যালু থাকতে পারে। তুমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, ওই র্যামের মধ্যে যেই লোকেশন তোমাকে দিচ্ছে সেখানে আগে থেকে কোনো ভ্যালু থাকলেও থাকতে পারে, না থাকলেও নাও থাকতে পারে। মানে না থাকলে নাও থাকতে পারে, এজ হচ্ছে কোনো না কোনো ভ্যালু থাকবে, আইদার জিরো থাকবে বা অন্য কোনো ভ্যালু থাকবে। কোন ভ্যালু থাকবে তোমার কোনো আইডিয়া নাই আগে থেকে। তো ওই যে আগে থেকে আইডিয়া নাই যে কোনো একটা ভ্যালু থাকতে পারে, সেই ভ্যালুগুলাকে আমরা বলতেছি হচ্ছে গার্বেজ ভ্যালু। সেটা হইতে পারে 0, হইতে পারে 80, হইতে পারে 20,000 সামথিং, মানে যে কোনো কিছু হইতে পারে। সেই যে ভ্যালু যেটার উপর আমার কোনো প্রকার কন্ট্রোল নাই, মানে তুমি কি রান করছো, তোমার র্যামের মধ্যে কোন ডাটা আছে তার উপর ডিপেন্ডেন্ট, সেই ভ্যালুগুলাকে আমরা বলতেছি হচ্ছে গার্বেজ ভ্যালু। বুঝা যাচ্ছে কি কোনো মানে থিমটা যে কি হইতেছে? মানে এখনো যদি না বুঝতে পারো বলতে পারো, মানে সমস্যা নেই, তোকে আবার বললাম। স্যার সবাই বুঝছি কি- স্যার। সবাই আইডিয়া করতে পারছি? ওকে, স্যার বুঝছি। আচ্ছা এখন যদি আমরা একটু আবার আমাদের এটাকে ব্যাক করি। আচ্ছা, এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের একটু ডাটা টাইপ নিয়ে বলা হয়েছে। আচ্ছা, ডাটা টাইপ কি কি আছে? ডাটা টাইপ হতে পারে ইন্টিজার, ফ্লোট। একটু আমি জাস্ট বলে যাই যে 3 রকম ডাটা টাইপটা বলা হয়েছে কিরকম। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ বলতে বোঝাচ্ছি যেটা হচ্ছে আমার সি এর মানে একদম রুট ডাটা টাইপ, যেটা দেওয়াই আছে, ঠিক আছে? তো সেই ডাটা টাইপ গুলো কিরকম হতে পারে, যে হতে পারে ইন্টিজার, বুঝতে পারতেছো, এটা অনেকবার আমরা এক্সাম্পলে পাইছি, যেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ফ্লোট জিনিসটা হচ্ছে দশমিক সংখ্যার জন্য, ডাবল জিনিসটাও হচ্ছে দশমিক সংখ্যার জন্য। কিন্তু এখানে একটু ক্যাচ আছে, জিনিসটা হচ্ছে এরকম, ফ্লোট যতটুকু সাইজের মানে দশমিক সংখ্যা স্টোর করতে পারে। আচ্ছা, এখানে প্রত্যেকটারই একটা লিমিট আছে, যে ম্যাক্স এত পর্যন্ত ভ্যালু সে স্টোর করতে পারে, এর থেকে বড় ভ্যালু স্টোর করতে পারবে না। আর তুমি চিন্তা করতে পারো যে তোমাকে যদি আমি 1 কিলোবাইট একটা জায়গা দেই, মানে বুঝতে পারতেছো যে যে কোনো ফাইল সেটা সাইজ যদি 1 কিলোবাইটের বেশি হয় তখন ওই জায়গাটার মধ্যে স্টোর করতে পারবে না। কম্পাইলারও সিমিলার, তোমাকে যখন ইন্টিজার ডিক্লেয়ার করে তুমি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দাও, সেগুলোর জন্য সে একটা তোমাকে লিমিটেড জায়গা দেয়। সেই লিমিটেড জায়গা থেকে বেশি বড় যদি তোমার সংখ্যাটার সাইজ হয়, মানে বাইনারি সংখ্যা, আমি একটু এক্সাম্পল দিই, যে মনে করো ইন্টিজার, কথার কথা যে তোমাকে মনে করো 16 বিট জায়গা দিছে, 4 বাইট। তো এই 16 বিটের মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটা হতে পারে মানে টু দ্য পাওয়ার 16 মাইনাস 1, এর থেকে বড় সংখ্যা যদি দেয়, এখানে একটু কথা আছে সাইন আনসাইনের, বাট আমাদের আইডিয়াটা নেই। এর থেকেও যদি বড় সংখ্যা তুমি একটা লেখো যে টু দ্য পাওয়ার 16 মাইনাস 1, এটা যে ভ্যালু তার থেকেও বড় সংখ্যা, ইন দ্যাট কেস সেই ভ্যালুটা হচ্ছে ওই ছোট 16 বিটের মধ্যে স্টোর করা যাবে না। পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটা ডাটা টাইপেরই একটা ফিক্সড জায়গা আছে, তার থেকে বড় সংখ্যা সে সেখানে স্টোর করতে পারে না। সো ফ্লোট আর ডাবল এর মধ্যে জিনিসটা হচ্ছে এরকম, ফ্লোটও দশমিক সংখ্যা স্টোর করে, ডাবলও দশমিক সংখ্যা স্টোর করে, কিন্তু তোমার দশমিক সংখ্যাটা যদি মানে ফ্লোট যতটুকু স্টোর করতে পারে, যত সাইজের দশমিক সংখ্যা স্টোর করতে পারে, ডাবল হচ্ছে তার দ্বিগুণ স্টোর করতে পারে, সো আর থেকে অনেক বেশি করতে পারে। তো দুইটাই দশমিক সংখ্যা, বাট তোমার দশমিক সংখ্যা যদি অনেক বড় হয় তাহলে আমাদের ডাবল ইউজ করা উচিত, আর যদি এর থেকে ছোট হয় তাহলে ফ্লোট ইউজ করলেই ফাইন। এরপর আছে আমাদের ক্যারেক্টার। চার জিনিস হচ্ছে আসলে ক্যারেক্টার, এটা অ্যাকচুয়াল উচ্চারণটা কি আমি নিজেও কনফিউজ, বাট চারই বলি। তো এই জিনিসটা হচ্ছে তোমার ক্যারেক্টার টাইপ ডাটার জন্য, যে এ বি সি ডি ই এরকম টাইপ যে ক্যারেক্টার আছে সেগুলোর জন্য হচ্ছে আমার এই 4 ক্যারেক্টার মানে 4 ডাটা টাইপ ইউজ করা হয়। আর লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভয়েড। ভয়েড জিনিসটা, হ্যাঁ একটু বলো। স্যার 4 তো একটা সিঙ্গেল ক্যারেক্টার নিতে পারে। এক্স্যাক্টলি, ওনাকে সিঙ্গেল ক্যারেক্টারের জন্য। আমি যদি একটা ওয়ার্ড নিতে চাই, হ্যাঁ, সেটার জন্য আমরা একটু পরে যে অ্যারে আছে সেখানে আসবো।
একটু দাঁড়াও, আমি মানে এটা করে এটার পরেটা আসতেছি। হ্যাঁ, তোমার কোশ্চেনটা ভ্যালিড। মানে চার জিনিসটা হচ্ছে কেমন একটা সিঙ্গেল ক্যারেক্টার এ বি সি ডি বা যে কোনো সিম্বল বা 1 2 3 আসলে একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করা যায়, বাট আমি তোমাদের কনফিউজ না করি। এই প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য হচ্ছে আমার এই চার ডাটা টাইপটা। আর ভয়েড ডাটা টাইপটা হচ্ছে যদি কোনো কিছুর আসলে ডাটা টাইপই না থাকে, মানে কথাটা একটু কনফিউজিং, যে কোনো একটা ডাটা যদি কোনো টাইপই না থাকে ইন দ্যাট কেস হচ্ছে ভয়েড। এটা জিনিসটা আসলে এরকম যে কোনো একটা ফাংশন থেকে তুমি যদি কোনো কিছু রিটার্ন না করো, অথবা ওই যে মেইন এর মধ্যে আমরা ভয়েড ইউজ করছিলাম, যদি কোনো প্যারামিটার না থাকে ইন দ্যাট কেস আমরা যে ডাটা টাইপটা ইউজ করি সেটা হচ্ছে ভয়েড। তো ভয়েড নিয়ে একটু কনফিউশন আসতে পারে, এটা হচ্ছে আমরা আবার সামনে আগাইলে সেটা ক্লিয়ার হবে, বাট আপাতত মাথায় রাখো যে এই চারটা ডাটা টাইপটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করবো। আচ্ছা, এরপর একটা হচ্ছে এগ্রিগেটেড বা ডেরাইভ ডাটা টাইপ। এই কথাটা আসলে বলতেছে হচ্ছে এর জন্য, তোমার একটা ফ্রেন্ড যে বললো যে আমরা যদি এরকম চাই যে কোনো একটা হ্যালো ওয়ার্ল্ড এরকম টাইপ পুরো একটা জিনিস আমি কোনো একটা ভ্যারিয়েবল স্টোর করবো। চিন্তা করে দেখো, হ্যালো ওয়ার্ল্ড এটাতে কিন্তু একটা ক্যারেক্টার নাই, অনেকগুলা ক্যারেক্টার আছে। সো আইদার তুমি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে তোমার এই চার ডাটা টাইপের ভ্যারিয়েবল ইউজ করতে হবে, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা চারের অ্যারে ইউজ করা। অ্যারে কথাটা মানে হচ্ছে একসাথে অনেকগুলা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। মানে এগেইন অ্যারে সামনে আসলে বুঝতে পারবে, বাট মেইন আইডিয়াটা একটু হচ্ছে এরকম যে অ্যারে ভাবে তুমি যখন ডিক্লেয়ার করতেছো তখন জিনিসটা হয় এরকম যে একসাথে তুমি অনেকগুলা ভ্যারিয়েবলের জন্য মেমরি লোকেশন চাইতে পারো কম্পাইলারের কাছ থেকে। তো জিনিসটা হচ্ছে এরকম যে তুমি লিখতে পারো যে অ্যারে অফ 100, সেক্ষেত্রে 100টা ভ্যারিয়েবলের জন্য যে লোকেশন সেই লোকেশন হচ্ছে তোমাকে অ্যালোকেট করে দিবে। তো জাস্ট এটা মাথায় রাখো, অ্যারে হচ্ছে একসাথে অনেকগুলা ভ্যারিয়েবলের মানে অনেকগুলা ডাটা স্টোর করার জন্য আমরা অ্যারে ইউজ করি। আর এটার সঙ্গে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, সেটা হচ্ছে স্ট্রাকচার, ইনাম। এই জিনিসগুলো আসলে আমরা এই আমাদের কোর্সে কভার করবো না, অ্যারেটা কভার করা হবে ইনশাল্লাহ। স্ট্রাকচার, ইনাম হচ্ছে এরকম যে স্ট্রাকচার হচ্ছে মনে করো আমি যদি বলি যে তোমাদের স্টুডেন্ট ইনফরমেশন এমন কোন একটা জিনিস আমি স্টোর করতে চাই। তো একটা স্টুডেন্টের ইনফরমেশন যদি আমি স্টোর করতে চাই, তোমাদের ইনফরমেশন কি কি জিনিস আসে, তোমার নাম কি, তোমার রোল কত, তোমার স্টুডেন্ট আইডি কত, তোমার ফোন নাম্বার কত, অনেক রকম ইনফরমেশন একসাথে স্টোর করার কথা হচ্ছে। তো এইসব জিনিসপত্র তো আসলে সিটে দিয়ে দেওয়া নাই, কারণ এক এক ইউজারের এক এক রকম চাহিদা হতে পারে। তুমি হয়তো স্টোর ইনফরমেশন স্টোর করতে চাও, আরেকজন হয়তো ব্যাংকারের ইনফরমেশন স্টোর করতে চায়, আরেকজন হয়তো বা মানে অন্য কোনো একটা জব ইনফরমেশন স্টোর করতে চায়, মানে যে কোনো কিছু হইতে পারে। পয়েন্টটা হচ্ছে এই যে এক একটা ইউজারের এক এক রকম ইনফরমেশন স্টোর করা চাহিদা, সেটাকে সুন্দর করে স্টোর করার জন্য কিছু ডাটা টাইপ তুমি নিজে থেকেই বানায় নিতে পারো, সেটার জন্য হচ্ছে স্ট্রাকচার। আর ইনাম জিনিসটা হচ্ছে বিভিন্ন কনস্ট্যান্ট যে থাকে 1 2 3 4, সেগুলাকে আমরা চাইলে কোনো একটা ভ্যারিয়েবল টাইপ নেমিং করতে পারি, সেই জিনিসটাকে হচ্ছে ইনাম দিয়ে করা হয়। এগেইন এই যে জিনিস তোমরা একটু ভেগলি আইডিয়া নিয়ে রাখো, কোনো সমস্যা নাই, কারণ আমরা এই জিনিসটা আসলে কভার করবো না। আমাদের উপরে যে জিনিসগুলো আছে যে প্রিমিটিভ অ্যাগ্রিগেট, এই দুটো জিনিস ইনশাআল্লাহ আমরা কভার করবো থিওরিতে। আচ্ছা, এই পুরোটা নিয়ে কারো কোনো কনফিউশন? ওকে, আচ্ছা, এরপর আসি আমরা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে। ওই যে আমরা স্ক্যানএফ এবং প্রিন্টএফ এগুলো যখন আমরা লিখতেছিলাম তখন আমরা ওই যে ইউজ করছি, সবই ইউজ করতে হচ্ছে আসলে %d। আমি কি বলছিলাম যে এমনিতে যেই ক্যারেক্টার দেখে সেই ক্যারেক্টারে সে প্রিন্ট করে, কিন্তু যে ব্যাকস্ল্যাশ দেখলে ব্যাকস্ল্যাশের পরের ক্যারেক্টারটা কি তাকে একসাথে সে কনসিডার করে তার করেসপন্ডিং কিছু একটা প্রিন্ট করে। এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে এই পার্সেন্টেজ, যখন সে পার্সেন্টেজ দেখে পার্সেন্টেজ প্রিন্ট করে না, রাদার পার্সেন্টেজের পরে কোন ক্যারেক্টার আছে এই দুইটাকে একসাথে করে সে কোন একটা মেক সেন্স করার ট্রাই করে। তো মেক সেন্সটা হয় এরকম, সে বুঝতে পারে ইউজার আসলে মানে যে প্রোগ্রামার আসলে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে যাচ্ছে অথবা ভ্যারিয়েবলের ভ্যালু ইনপুট নিতে যাচ্ছে, আইদার স্ক্যানএফ অথবা প্রিন্টএফ। সো তার কোরেসপন্ডিং সে কোন ডাটা টাইপের ভ্যারিয়েবলের ভ্যালু মানে প্রিন্ট করতে চাচ্ছে বা ইনপুট নিতে চাচ্ছে সেটার জন্য কিছু ফিক্সড ফরম্যাট আছে। তো সেই ফরম্যাট স্পেসিফায়ার গুলো হচ্ছে এখানে একটু লেখা আছে। দেখতেছো যে আমরা একটু ডাটা টাইপ বলছিলাম যে ক্যারেক্টার বা ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই জিনিসগুলোকে যদি আমি স্ক্যান বা প্রিন্ট করতে চাই, তার করেসপন্ডিং কোন প্রিন্টএফটা হবে বা কোন ফরম্যাট স্পেসিফায়ারটা হবে সেটা হচ্ছে এমন। যদি আমার ক্যারেক্টার হয় ইন দ্যাট কেস হবে %c, যদি আমার সাইন ইন্টিজার হয় ইন দ্যাট কেস হয় %d, ফ্লোটের জন্য f, আচ্ছা ডাবলের জন্য lf। সাইন ইন্টিজার কথাটা মানে কি, আমরা আপাতত সাইন ইন্টিজার দিয়ে জাস্ট ইন্টিজারই বুঝো, মানে এটাতে আসলে ফার্স্ট বিটটা তোমার কি মানে পজিটিভ না নেগেটিভ এসব নিয়ে একটু কাহিনী আছে, আমরা ওই প্যাচের মধ্যে আপাতত যাচ্ছি না। সো জাস্ট মাথায় রাখো যে যদি আমরা ইন্টিজারের ভ্যালু শো করতে চাই আমরা %d ইউজ করব, ঠিক আছে। ফ্লোটের ভ্যালু শো করতে চাই %f ইউজ করব,
যদি তোমার ডাটা টাইপ ডাবল হয় ইন দ্যাট কেস ইউজ করবে %lf। আর ক্যারেক্টারের জন্য হচ্ছে %, তুমি যদি সিঙ্গেল ক্যারেক্টার শো করতে চাও তার জন্য হচ্ছে %c, ঠিক আছে। আর যদি তুমি অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ক্যারেক্টারটাই প্রিন্ট করতে চাও, যে মানে বুঝতেছো, এই যে শুধু পার্সেন্ট দিলে সে পার্সেন্ট প্রিন্ট করে না, বরং তার পরেরটাই কি আছে সেটাকে চিন্তা করে তারপর কিছু একটা করে। তো তুমি যদি পার্সেন্টেজ লেখাটাই প্রিন্ট করতে চাও ইন দ্যাট কেস দিতে হবে পার্সেন্ট এমন কিছু। আচ্ছা আমাকে একটা মিনিট একটু টাইম দাও। ওকে, এই স্ল্যাগটাই কারো কোনো কিছু বুঝতে কনফিউশন এগুলো কি? আচ্ছা আমি একটা এক্সাম্পলে যাই, তাহলে আসলে এটা মনে হয় একটু ক্লিয়ার হবে। আচ্ছা এই সাইটটা এখানে একটু দেখো যে বুঝতেছই। আচ্ছা এখানে আরেক রকম টাইপ ডিক্লারেশন আছে, যে আমরা বলছিলাম কি ফার্স্ট ডেটা টাইপ, তারপর হচ্ছে যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের আমরা নাম দিই। চাইলে তুমি যখন ভ্যারিয়েবলের নাম দিচ্ছ তখনই সেই ভ্যারিয়েবলের ভ্যালুকে ইনিশিয়ালাইজ করে তুলতে পারো। তো আমাদের 3 রকম আছে, তুমি চাইলে কমা কমা দিয়ে সব ভ্যারিয়েবলের নাম একসাথে দিতে পারো, চাইলে একাধিকবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো, অথবা তুমি চাইলে যখন ভ্যারিয়েবলের নাম দিচ্ছ তখনই তাকে কোনো একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে ফেলতে পারো। সো আমরা যদি এভাবে লিখি যে দেখো 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, int i = 10, বুঝতেছো যে 10 ভ্যালুটা আমরা i এর মধ্যে বসাই দিচ্ছি, ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। ফ্লোট f, এটার মধ্যে কি আছে বলছিলাম কি, ফ্লোটটা হচ্ছে দশমিক সংখ্যা স্টোর করার জন্য। সো 10.2345 এই ভ্যালুটা হচ্ছে এই f ভ্যারিয়েবলে স্টোর করে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে যখন ডিক্লেয়ার করে তখনই যদি মানে ভ্যালু বসানো হয় এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ করা। সো এটাকেও আমরা d এর মধ্যে যখনই ডিক্লেয়ার করলাম তখনই ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। একটা বড় দশমিক সংখ্যা আসলে এর থেকে বড় ডাবল স্টোর করতে পারে। আর ক্যারেক্টারের মধ্যে কথাটা কি ছিল, যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার সে স্টোর করে। এখানে একটা কথা আছে একটু খেয়াল করো, যখন তুমি ক্যারেক্টার টাইপ ডাটা টাইপের ভ্যালু স্টোর করবা তখন তোমাকে সিঙ্গেল কোট এটা ইউজ করতে হবে, ঠিক আছে। যদি আমরা প্রিন্টএফ এ লিখি তখন ইউজ করতাম ডাবল কোট, বাট ক্যারেক্টারের জন্য আমাদের ইউজ করতে হয় সিঙ্গেল কোট। তো সিঙ্গেল কোটের মধ্যে যে ভ্যারিয়েবল মানে ভ্যালুটা তুমি লিখবা সেটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার হতে হবে, সেই ক্যারেক্টারটা হচ্ছে এই 4c, মানে এই ক্যারেক্টার নামে যে c নামে যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলে স্টোর করা হচ্ছে, ঠিক আছে। সো এই 4টা জিনিস দিয়ে হচ্ছে আমরা 4টা ভ্যারিয়েবলের মধ্যে বিভিন্ন ভ্যালু স্টোর করে দিছি তাদের করেসপন্ডিং ডাটা টাইপে। ওকে, এরপর যদি আমরা এই প্রিন্টএফ গুলো একটু ফলো করি, এখানে ফার্স্টে লিখছে, মানে এখন তোমরা মনে হয় একটু মেক সেন্স করতে পারবা যে int লিখে %d লিখছে, তার মানে বুঝতেছই int লেখাটা প্রিন্ট হবে, %d মানে বুঝতেছে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাই, কোন ভ্যারিয়েবলের ভ্যালু, i নামে ভ্যারিয়েবলের ভ্যালু, i ভ্যারিয়েবলে কোন ভ্যালু আছে 10, সো এখানে সেই 10 ভ্যালুটা শো করবে। সিমিলারলি ফ্লোটের জন্য বুঝতেছই আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ডাটা টাইপের উপর ডিপেন্ড করে। সো আমার ডাটা টাইপ যেহেতু ফ্লোট, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হবে কি %f, তাহলে f এর মধ্যে যে ভ্যালুটা আছে ফ্লোট ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে এখানে শো করা যাবে। আচ্ছা এরপরে একটা ছোট লাইন আছে যে ফ্লোট উইথ প্রিসিশন স্পেসিফাইড। প্রিসিশন স্পেসিফাইড কথাটা মানে হচ্ছে যে দশমিকের পর তুমি কতগুলা ভ্যালু শো করতে চাও সেটাও তুমি চাইলে আসলে বলে দিতে পারবা। তো সেটা বলে দেওয়ার জন্য সিনট্যাক্সটা হচ্ছে এমন, %f লিখলে আমাদের ফ্লোটটা শো করে, আর %f এর মাঝখানে 0.2 0.3 তুমি দশমিকের পর যতগুলা ভ্যালু শো করতে চাও সেটা হচ্ছে এখানে লিখে দিবা। সো আমরা যদি %0.2f এভাবে লিখি, এটা মানে হচ্ছে দশমিকের পর জাস্ট দুইটা ভ্যালু আমি শো করতে চাই। সো আমি যখন %.2f লিখবো তাহলে আমার প্রিন্ট হবে কি 10.23 এই জিনিসটা, ঠিক আছে। এরপর হচ্ছে ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ছিল %lf। সো এই lf মানে আসলে বোঝা যাচ্ছে লং ফ্লোট, বাট দরকার নাই, %lf এটা মাথায় রাখো। তো %lf হলে কি, এই d এর মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা এখানে শো করবে। এখানে একটু ক্যাচ আছে, সেটা হচ্ছে বাই ডিফল্ট সবসময় দশমিকের পর এক ম্যাক্স 6টা ফিগার দেখায়, বাট তুমি যদি এর থেকেও বেশি দেখাইতে চাও ইন দ্যাট কেস তোমাকে এরকম সিকোয়েন্স ফলো করতে হবে যে 0 পয়েন্ট যতগুলা দশমিকের পর দেখাইতে চাও সেটা এখানে লিখে দিতে হবে। %0 পয়েন্ট মনে করো 5 এ লিখলাম, তাহলে দশমিকের পর 5টা ঘর আছে সেটা হচ্ছে শো করবে। এরপর হচ্ছে ক্যারেক্টারের জন্য %c, বুঝতেছো যে c এর মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা শো করবে। আচ্ছা আমি আজকে কোডের কথাটা যাওয়ার আগে একটু পর্যন্ত আসি। একটু পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আমি একটু আউটপুটটা শুরু করি। int এর মধ্যে 10 আসছে, ফ্লোটের মধ্যে 10.2345, এই যে 6টা ফিগার শো করার কথা, সো 3 3 6 দশমিক পর 6 ফিগার শো করছে। এরপর হচ্ছে উইথ প্রিসিশন যখন আমরা বলে দিচ্ছি যে দশমিক পর 2 ঘর শো করো, তাহলে জাস্ট 2 ঘর শো করছে 10.23। এরপর ডাবলের জন্য
যতই তুমি লেখো না কেন এট ম্যাক্স 6টা মানে বাই ডিফল্ট শো করে। সো 6 পর্যন্ত হয় 213 214 একটু পর্যন্ত। সো একটু পর্যন্ত এখানে শো করছে। আর লাস্ট হচ্ছে ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাইছি %3 দিয়ে। সো এই ক্যারেক্টারটা হচ্ছে এই জায়গাতে প্রিন্ট করছে। এতটুকু পর্যন্ত এই যে ক্যারেক্টার সি ইকুয়াল টু এ, একটু পর্যন্ত কারো বুঝতে কোনো পার্টে কনফিউশন বা কোশ্চেন? যে কোনো কিছু মানে একটু ফাস্ট হয়ে যাচ্ছে মনে হইতেছে, বাট যে কোনো কোশ্চেন মাথায় আসলে বলতে পারো, মানে যত সিরিও কোনো সমস্যা নেই। ওকে, নাইস। এখানে লাস্টে একটা আছে, সেটা হচ্ছে 4 এর ASCII কোড। মানে জিনিসটা হচ্ছে এমন, চিন্তা করে দেখো আমরা কি বলছিলাম যে যে কোনো ক্যারেক্টারকে আসলে ASCII কোডে কনভার্ট করা হয় এবং সেই ASCII কোডটাই হচ্ছে আমাদের কম্পাইলার হচ্ছে মেক সেন্স করতে পারে। সো তুমি যখন কোন একটা ক্যারেক্টার নিচ্ছ, এই যে এ, এইটার করেসপন্ডিং আসলে এ ভ্যালুটা আমাদের মেমোরিতে স্টোর করা হয় না। এই জিনিসটা মেমোরিতে স্টোর করা হয় না, কি স্টোর করা হয়? এর রেসপেক্টে যে ASCII কোডটা আছে, মানে এখানে ছোট একটা কনভার্সন অটোমেটিক্যালি হয়ে যায়। এর রেসপেক্টে যে ASCII কোডটা আছে সেই ASCII কোডটা হচ্ছে এই জায়গার মধ্যে স্টোর করা হয়। সো এর রেসপেক্টে আসলে ASCII কোডটা হচ্ছে 97। মানে আমাদের যে ASCII টেবিল আমরা দেখছিলাম, সেই টেবিলটা আমরা যদি একটু আবার দেখি, এই যে দেখো এই ছোট হাতের এ, এটার রেসপেক্টে ASCII কোডটা কত? 97। তো এই 97 ভ্যালুটা আসলে হচ্ছে আমাদের মেমোরি লোকেশনের মধ্যে স্টোর করা হয়। এবং তুমি যদি সেই ASCII ভ্যালুটাই শো করাতে চাও, অর্থাৎ প্রিন্ট করাতে চাও, ইন দ্যাট কেস ASCII কোড জিনিসটা আসলে কি একটা পূর্ণ সংখ্যা না? 1 2 3 4 97 সবই তো আসলে একটা পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তো তুমি যদি প্রিন্টএফ এর মধ্যে এভাবে লিখে দাও যে তুমি আসলে আমাকে পূর্ণ সংখ্যাটা শো করো, সেটা হচ্ছে %d, কিন্তু আমার ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, সে কি করবে? এই সি এর জন্য যেই ভ্যালুটা তুমি মেমোরিতে স্টোর করছো, অর্থাৎ তোমার ASCII কোডটা, সেই কোডটাই সে তখন তোমাকে শো করায় দেবে। তো আলটিমেটলি এই 4 ASCII কোড তুমি যদি ভাই %d লেখো এবং ডান হচ্ছে একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল দাও, তার রেসপেক্টে যে ASCII কোড সেটা হচ্ছে এখানে শো করে। এই আইডিয়াটা কি সবাই বুঝতে পারছো, বা ওভারঅল সাইডের মধ্যে কোনো জায়গায় কোনো কনফিউশন? আচ্ছা স্যার, এই যে 1F-টা যদি না দিয়ে যদি অন্য কিছু দিতাম, যে 2F দিতাম, তাহলে কি হতো? এখানে কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, মানে আমি যদি ডাবলের ক্ষেত্রে %lf না দিয়ে %.2f এমন কিছু দিতাম, এটার কথা বুঝতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইন দ্যাট কেস তুমি যেহেতু ডাবল ভ্যালু শো করতে চাচ্ছ, আচ্ছা মানে এখানে কি হইতে পারতো, এটা আমি একদম পুরো কনফিডেন্টলি বলতে পারতেছি না, বাট আমার যেটা মাথায় আসছে আমি সেটা বলি। এই জিনিসটা তুমি যদি অনেক বড় ভ্যারিয়েবল হয়, বাট সরি, তুমি যখন %.2f দিচ্ছ, তার মানে তুমি আসলে বোঝাচ্ছ যে দশমিকের পর যা 2 ঘর শো করতে চাও। তো তোমার ডান পাশে যা আছে সবই আসলে নাই হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস মোস্ট প্রবাবলি কোনো প্রবলেম হবে না। তোমাদের কোডটা রান করে দেখাই, কোডটা করা আছে। সো তোমাদের ফ্রেন্ডের কোশ্চেন হচ্ছে এখানে যদি এলএফ না দিয়ে আমরা যদি 0.2f দিতাম। আচ্ছা, এখানের মধ্যে কিছু কথাবার্তা মানে আরো পরে আনতাম, কারণ একদমই শুরুর দিকে আমরা আছি যে কিছু টাইপ কাস্টিং কথাবার্তা আছে যে অটোমেটিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট হয়ে যায়। তো এই জায়গায় যদিও আমরা ডাবল ইউজ করছি, %.2f এ মোস্ট প্রবাবলি কোনো সমস্যা হবে না। সে হচ্ছে ঠিক মতোই তোমাকে 15.21 এই ভ্যালুটাই হচ্ছে শো করাই দিবে, কারণ যতটুকু ভ্যালু সে স্টোর করতে পারতো তার পুরোটা তার ইউজ করা হয় নাই। মানে এই জিনিসগুলো একটু বলা ঝামেলা, যে জিনিসটা হচ্ছে এমন, ডাবলের জন্য এমনিতে হচ্ছে %lf, অর্থাৎ এলএফ দিলে সে বুঝতে পারে যে মেমোরিতে যে ভ্যালুটা আছে সেটাকে ডাবলের মতো করে কনসিডার করতে হবে। তুমি যখন %.2f দাও, অর্থাৎ এলএফ এর জায়গায় এফ দাও, ইন দ্যাট কেস সে জিনিসটাকে এভাবে চিন্তা করে যে মেমোরিতে যে ভ্যালুটা আছে সেটাকে আমি ফ্লোটের মতো করে কনসিডার করব। তো ফ্লোটের মতো করে কনসিডার করলেও আলটিমেটলি তোমার সংখ্যাটা যেহেতু ছোট, মানে এইটার কেসে বা তুমি দশমিকের পর জাস্ট 2 ঘর দিচ্ছ, এই কেসে ইন দ্যাট কেস আসলে কোনো প্রবলেম ছাড়াই তোমাকে ভ্যালুটা শো করবে। তাহলে প্রবলেমটা কখন হবে? প্রবলেমটা হবে তখন যদি তোমার ডাবল ভ্যালুটা অনেক বড় হয়, যে ভ্যালুটা আসলে ফ্লোট কনসিডার করতে পারে না, মানে ফ্লোটে যতটুকু ভ্যালু স্টোর করতে পারে তার থেকেও বড় ডাবল ভ্যালু হচ্ছে তোমার, মানে তুমি এখানে লিখছো। ইন দ্যাট কেস তুমি যদি এভাবে %f দিয়ে শো করতে চাও, সে %.2f না শুধু f দিয়ে শো করতে চাও,
ইন দ্যাট কেস তোমাকে পুরো ভ্যালু শো করবে না, বরং অটোমেটিক্যালি সে একটা ট্রাঙ্কেটেড ভ্যালু শো করবে। সেই কথাবার্তাগুলো একটু কনফিউজিং লাগতে পারে, এই জন্যই আমি একটু মানে এড়াই যেতে চাচ্ছিলাম। আর জিনিসটা হচ্ছে তুমি চাইলে আসলে এক ভ্যারিয়েবলের টাইপকে অন্যভাবেও তুমি চাইলে শো করাতে পারো। ডাবলকে তুমি চাইলে পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ পয়েন্ট টু এফ দিয়ে শো করাতে পারো, সি এটার সমস্যা করবে না। সমস্যাটা হবে তখনই যদি তোমার অনেক বড় ভ্যালু থাকে, সি ওই ভ্যালুগুলোকে ইগনোর করে চলে যাবে। ঠিক আছে? তো কেউ যদি এই জিনিসটার মধ্যে একটু কনফিউজিং লাগে, মানে এটা বাইর করে দেওয়ার মাথাতে কোনো সমস্যা নাই, বাট মানে তোমাদের একটা ফ্রেন্ডের কোশ্চেন আসছে এই জন্য আর কি জাস্ট বলা যে পার্সেন্ট পয়েন্ট টু এফ দিলে কোনো সমস্যা নাই, এজ ইন হচ্ছে তুমি জাস্ট দশমিক পর 2 ঘর নিচ্ছ, তোমার যে বিশাল লোকেশন তোমাকে অ্যালোকেট করা হয়েছিল সেই লোকেশন তুমি ইউজ করতেছো না, তো এইটাতে ভ্যালু ঠিকঠাক মানে শো করবে। কিন্তু যদি তোমার বিশাল লোকেশনের পুরো ভ্যালু তুমি শো করতে চাও, কিন্তু সেখানে তুমি এই যে জাস্ট পার্সেন্টেজ এফ ইউজ করো, অর্থাৎ ফ্লোটের মতো করে এটাকে কনসিডার করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে একটা ভুল ভ্যালু শো করবে, মানে যতটুকু শো করতে পারার কথা তার থেকে ছোট ভ্যালু শো করবে। যে কোশ্চেন করছিলাম সে কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মানে না বুঝতে পারলেও বললো, মানে দ্বিধা করো না। আচ্ছা আমি তাহলে আবার একটু ব্যাক করি। সো আজকে কোডের জিনিসটা কি সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা পার্সেন্ট দিয়ে ক্যারেক্টারের করেসপন্ডিং একটা নিউমেরিক শো করতেছি 97। ওকে, আই হোপ সবাই মোটামুটি ধরতে পারছি, আমি একটু সামনে আগাই। আচ্ছা স্যার টাইম স্যার শেষ 12:10। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু সামনে আগাই শেষ করে দিচ্ছি। তোমাদের এটা পরপরই কোনো ক্লাস আছে কোন সেকশনের? জি স্যার 12:10 থেকে ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমি আর না আগাই। এখানের মধ্যে আচ্ছা তেমন কিছু আসলে আগান জানেন 35 সাইট পর্যন্ত মোটামুটি আসলে কভার করা হয়ে গেছে। সো আমি সাইটটা যদি শেয়ার করব, সবাই একটু 35 সাইট পর্যন্ত একটু মানে পড়ার ট্রাই করো, তারপর আমরা বাদ বাকিটুকু কিভাবে শেষ করা যায় দেখি। ওকে, আজকে লেকচার তাহলে এই পর্যন্তই। কারো যদি কারো পুরো লেকচারের মধ্যে কোনো কনফিউশন বা কোশ্চেন? ওকে, সবাই যদি মোটামুটি ক্লিয়ার হতে পারি তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। স্যার অ্যাটেন্ডেন্স? তোমাদের আইডি লিখছো না, এটা দিয়ে হবে, সমস্যা নেই। জি স্যার।